আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়তেছিলাম। এই চ্যাপ্টারের মধ্যে একটা ছোট্ট পার্ট আমাদের এখানে দেখতে হবে। এই পার্টটার নাম হচ্ছে গ্রুপ কেমিস্ট্রি। সো আমরা হচ্ছে তোমাকে যদি বলতে চাই এখানে আমরা কি আলাপ আলোচনা করব। এখানে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা যে পর্যায় সারণী যে 4টা ব্লকে ভাগ করছিলাম। এস ব্লক, তারপর হচ্ছে পি ব্লক, তারপর ডি ব্লক, তারপর হচ্ছে এফ ব্লক। সো ওই 4টা ব্লকের যেই ছোট ছোট কিছু বৈশিষ্ট্য আছে, আমরা কিন্তু রিঅ্যাকশন কিন্তু এখানে দেখব না খুব বেশি, কারণ আমরা হচ্ছে রিঅ্যাকশন ইনঅর্গানিক রিঅ্যাকশন নামে 4টা পার্ট করা হয়েছে। ওই 4টা পার্টের সবগুলোর মধ্যে ধরে ধরে সবগুলো রিঅ্যাকশন করানো হয়েছে টাইপ ওয়াইজ। সো আমাদের কিন্তু এখানে রিঅ্যাকশনের মারপ্যাচ থাকতেছে না। সো আমরা এখানে যেটা করব যে বৈশিষ্ট্য বা প্রপার্টিজ বা বলতে পারো ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেইগুলো আমরা আলাপ আলোচনা করব। সো চলো শুরু করি। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, এইখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমাদের কি করতে হবে, এইখানে এমসিকিউ এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে মার্ক করে দিব। যেগুলা মানে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিংবা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা বুয়েট প্রিলির জন্য কিন্তু বোর্ড পরীক্ষা তো থাকবেই, বুয়েট প্রিলিতেও কিন্তু জ্ঞানমূলকের জন্য এখান থেকে বেশ ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে। সো এখান থেকে তোমার মাথায় রাখতে হবে যে আজকের এই গ্রুপ কেমিস্ট্রির 2টা লেকচার হবে, পার্ট 1 আর পার্ট 2। এই দুটাই হচ্ছে ভাইয়া তোমার প্রপার্টিজের যে এমসিকিউ পার্টটা কভার করবে সেটা। কিছু কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখানে সলভ করব। এমন না যে শুধু এমসিকিউ সলভ করবে, এখান থেকে কিছু কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা সলভ করব। সো চলো শুরু করি। সো দেখো বলাই আছে এসপিডিএফ ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা আলাপ আলোচনা করব। সো আমরা যদি দেখি এখানে ফার্স্টে আমাকে বলা হয়েছে এস ব্লক। সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু নো অ্যাবাউট এস ব্লক। এস ব্লক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা কিন্তু আমরা জানার কথা। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে শেষ ইলেকট্রন কোন অরবিটালে যাবে? এস অরবিটালে যাবে। যদি এস অরবিটালে যায় তাহলে সেটা কি হবে? এস ব্লক হবে। এটা আমাদের জানার কথা। সো এস ব্লকের ক্ষেত্রে আমি কিন্তু সংজ্ঞাটা বলে ফেলছি। যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাহলে তাকে এস ব্লক মৌল বলে। সেম ভাবে তুমি পি ব্লক মৌল বলতে পারবা, ডি ব্লক মৌল বলতে পারবা এবং এফ ব্লক মৌল বলতে পারবা। তাহলে পি ব্লক মৌল কি হবে? যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রন পি অরবিটালে যায় তাহলে সেটা পি ব্লক। একইভাবে যদি ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায় তাহলে সেটা ডি ব্লক। সেম ভাবে যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্ট ইলেকট্রন, রিমেম্বার ওয়ান থিং, এখানে কিন্তু শেষ ইলেকট্রন নিয়ে কাজ, যদি শেষ ইলেকট্রন এফ অরবিটালে যায় তাহলে সেটা এফ ব্লক হবে। এইভাবে আমরা ব্লকগুলোকে ভাগ করে ফেলতেছি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর কি এফ ব্লক। সো আমরা এখানে এস ব্লকের সাধারণ ধর্মগুলো পড়তেছি। 1 নম্বর বৈশিষ্ট্যটা এটা জাস্ট জানার জন্য বলতেছি, এটা হচ্ছে খুবই ইজি। এরা খুবই নরম ধাতু, এদেরকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়। আমরা যখন পড়তাম আমি এভাবে মনে রাখতাম যে আমরা টেবিলে যখন পুডিং খাই, পুডিংকে আমরা কিভাবে কি করি? ছুরি দিয়ে কাটি। বা ধরো এই টাইপের যে খাবারগুলো আছে পুডিংয়ে বেসিক্যালি চামচ বা ছুরি দিয়ে কিন্তু কাটি। সো এই গ্রুপের যে ধাতুগুলো থাকে এরা এতটাই নরম হয় তুমি ছুরি দিয়ে খুব সহজেই কাটতে পারবা। যেরকম সোডিয়ামের যদি তুমি একটা ক্যালাস নাও ভাইয়া, খুব সহজেই তুমি ছুরি দিয়ে কাটতে পারবা। বার্থডে কেকও চিন্তা করতে পারো। বার্থডে কেক আমরা কি দিয়ে কাটি? এটা প্লাস্টিকের একটা ছুরি দেওয়া থাকে না যখন আমরা কেক কিনি টিনি? সো ওইটা কিন্তু ছুরি টাইপেরই থাকে, ওটা দিয়ে কাটা যায়। সো এইভাবে মনে রাখতে পারো এস ব্লক হচ্ছে যারা আছে এদেরকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়। যেরকম এখানে দেখো একটা পয়েন্ট লেখাই আছে, সোডিয়াম ধাতুকে আমরা ছুরি দ্বারা কাটতে পারি। আচ্ছা, সো এই হচ্ছে আমার এস ব্লকের একটা কথাবার্তা। পরের যে প্রপার্টিসটা আছে দেখো কি বলা হয়েছে, এইসব মৌলকে তাদের গলিত ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? তুমি যদি এস ব্লকের কোনো একটা লবণ নাও, ধরো আমাদের সবচেয়ে পরিচিত যে লবণটা সেটা হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, এটার কি দ্রবণ নিলা? তুমি ধরো জলীয় দ্রবণ নিলা। সোডিয়াম ক্লোরাইডের কি নিলা ভাইয়া? জলীয় দ্রবণ নিলা। এখানে জলীয় দ্রবণ নিলাম। এখন জলীয় দ্রবণ মানে তো জানোই, এটা কি করবে? আয়নিত অবস্থায় হয়ে আছে। তাহলে এখানে তুমি কি করতে পারবা? তড়িৎ বিশ্লেষণ করতে পারবা, যেহেতু এটা আয়নিত অবস্থায় আছে। অ্যাকুয়াস মানেই তো আয়নিত, আর এটা আয়নিক যৌগ, এটা আমরা জানি। তাহলে কয়টা আয়ন আছে তুমি অলরেডি যদি বলো, তুমি বলবা ভাই এখানে 2টা আয়ন আছে। একটা আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস, যেটা আমার অ্যাকুয়াস অবস্থায় আছে অলরেডি। আরেকটা আয়ন আছে কে? আরেকটা আছে হচ্ছে Cl মাইনাস, এটা হচ্ছে অ্যাকুয়াস। এইবার
আমরা যখন 9-10-এ একটা চ্যাপ্টার ছিল আকরিকের চ্যাপ্টার, তোমরা মনে করে দেখো, ওই যে আকরিক থেকে আমরা যখন ধাতু নিষ্কাশন করতাম, মনে আছে তোমাদের? সেখানে আকরিক থেকে আমরা যে ধাতু নিষ্কাশন করতাম, ওইখানে একটা অনেকগুলো পদ্ধতি ছিল, কার্বন বিজারণ পদ্ধতি, স্ববিজারণ পদ্ধতি, একটা পদ্ধতির নাম ছিল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। মনে করে দেখো। সো কিছু কিছু ধাতু আছে যাদেরকে তুমি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একদম বিশুদ্ধ রূপে ক্যাথোডে জমা করতে পারবা। সো এইখানে যদি খেয়াল করো, এই সোডিয়াম প্লাসটা কোথায় যাবে? ক্যাথোডের কাছে যাবে। ক্যাথোডে যায় কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া হবে। বিজারণ বিক্রিয়া যদি হয় এখানে, তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে সেটা কি হবে? এই সোডিয়াম প্লাস বিজারণ বিক্রিয়া যেহেতু, তাহলে এটা অ্যাকুয়াস অবস্থায় আছে। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, তাহলে ইলেকট্রন গ্রহণ করে এটা কি হয়ে যাবে ভাই? সোডিয়াম। এই যে দেখো ভাইয়া, সোডিয়াম সলিড হয়ে গেছে। তাহলে যখনই সোডিয়াম সলিড হবে, এটা কোথায় জমা পড়বে? তোমরা কিন্তু জানো তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে জমা পড়ে, তাই না? এই যে দেখো ভাইয়া, ক্যাথোডে কিন্তু বিশুদ্ধ সোডিয়াম জমা পড়তেছে। দ্যাটস ইট। এই পয়েন্টটা এখানে বলা হয়েছে যে এসব মৌলকে তাদের গলিত ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায়। দ্যাটস ইট। সো তুমি কি দেখতেছো? আমি শুধু সোডিয়ামটা না, তুমি যদি চাও এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিতে পারো, তুমি যদি চাও এখানে পটাশিয়াম ক্লোরাইড নিতে পারো। ইউ ক্যান টেক এনি সল্ট অফ এস ব্লক। সো এইভাবে আমরা পাইতে পারি। এবং একটা জিনিস এখানে মনে রাখবা, আমরা এখানে যে লবণটা পাই, এই যে সোডিয়াম ক্লোরাইডের লবণ থেকে যে সোডিয়াম ধাতুটা পাই, এই সোডিয়াম ধাতুটা কিন্তু বেশ পিওর হয়, কারণ এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জমা পড়ে। সো এটা কিন্তু বিশুদ্ধ ধাতু পাওয়ার একটা প্রক্রিয়া। একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার যদি তোমাকে বলা হয় একটা প্রয়োগ বলো, তাহলে তুমি বলবা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা যে ধাতুটা পাই সেই ধাতুটা বিশুদ্ধ হয়। ওকে, তারপর দেখো পরেরটা কি বলা হয়েছে। এইটাতে বলা হইতেছে এস ব্লক মৌলগুলো অত্যন্ত সক্রিয় হয়, এরা বায়ুর সংস্পর্শে এবং পানির সাথে খুবই তীব্রভাবে বিক্রিয়া করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তুমি দেখো, এরা বায়ুর সংস্পর্শ এবং পানি, তার মানে তারা, তুমি যদি চিন্তা করো, তুমি যদি খোলা রাখো, বাতাস তো থাকবে, এটা তো তুমি অফ করতে পারবে না। সো বায়ুর সংস্পর্শ আর পানিও কিন্তু হচ্ছে আমাদের প্রকৃতিতে, আমরা যদি চিন্তা করি, ছোটবেলায় পড়াইতো না যে কত ভাগ জল কত ভাগ স্থল, তুমি কিন্তু এটা জানো। হ্যাঁ, সো জলের পরিমাণ অনেক বেশি, মানে পানির পরিমাণটা অনেক বেশি, জলীয় বাষ্প বলো পানি বলো যাই বলো, এটার পরিমাণটা অনেক বেশি। আর বায়ুর সংস্পর্শ তুমি যদি একটা ফাঁকা জায়গায় রেখে দাও, এখানে তো এনভায়রনমেন্টের সংস্পর্শে সে আসবেই। তার মানে এস ব্লকের তুমি কাউকেই খোলা অবস্থায় রেখে দিতে পারবা না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তুমি যদি চাও যে তোমার বাসা বাড়িতে ডাইনিং টেবিলের উপরে ধরো তুমি একটা বেগুনকে রেখে দিলা, কিংবা ধরো একটা আলুকে রেখে দিলা, তুমি রাখতে পারো কিন্তু, কারণ এই এলিমেন্টগুলো বায়ুর সংস্পর্শে বা পানির সাথে বিক্রিয়া করে না। আর বিক্রিয়া করলেও সেখানে বিস্ফোরণ ঘটে না। কিন্তু তোমারে যদি আমি বলি যে ভাইয়া তুমি না তোমার ডাইনিং টেবিলে এক টুকরা সোডিয়াম রেখে দাও, দেখবা সোডিয়াম রাখার পরে কি হয়, সেখানে সে বায়ুর সাথে বিক্রিয়া করবে, বিস্ফোরণ হবে, ধোঁয়া উঠতে থাকবে, ধোঁয়া উঠতে থাকবে। তুমি যদি আরেকটু বেশি এক্সপেরিমেন্ট করতে চাও, তুমি হচ্ছে যদি কোনো কেমিস্ট্রি ল্যাব থেকে এক টুকরা সোডিয়াম নিয়ে এসে সেখানে পানি দাও, তাহলে বুঝতে পারবা আমার কথা সত্যতা কতটুকু। সো তুমি চাইলে করে দেখতে পারো সেটা, সেটা কিন্তু অবশ্যই সেফটি মেনটেন করে করতে হবে, অবশ্যই সেফটি মেনটেন করে করতে হবে। তাহলে আমরা কি দেখতেছি যে গ্রুপ 1 বা গ্রুপ 2, মানে সহজ ভাষায় এস ব্লকে যারা আছে, এরা কিন্তু বায়ুর সংস্পর্শে আর পানির সাথে কি করে, খুবই তীব্রভাবে বিক্রিয়া করে। আমি যদি বিক্রিয়াটা লিখি, আমি ধরো গ্রুপ 1 আর গ্রুপ 2 এর ধাতুটাকে একটা সিগনিফিক্যান্ট প্রতীক দিয়ে প্রকাশ করে ফেললাম। ধরো এম একটা প্রতীক, আচ্ছা আমি অন্য কালার পেন নিই। ধরো আমি একটা প্রতীক নিলাম, সেই প্রতীকটা হচ্ছে এম। এই এম দিয়ে কি বুঝাচ্ছেন ভাইয়া? এম দিয়ে বুঝাচ্ছি গ্রুপ 1 বা গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে তারা সবাইকে আমি এম দিয়ে ডিনোট করে ফেললাম, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন এটার সাথে তুমি যদি পানির বিক্রিয়া করো, তাহলে দেখো তো কি হচ্ছে। আচ্ছা আমি এম দিয়ে বেসিক্যালি আমি লিখে দিই কি বুঝাচ্ছি। ধরো আমি এম দিয়ে বুঝাচ্ছি গ্রুপ 1 এর যারা যারা আছে, ধরো লিথিয়াম, তারপর ধরো সোডিয়াম, সবাইকে, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, এন্ড যারা যারা আছে, আমি আর সবাইকে লিখতেছি না, এরা যারা যারা আছে এম দিয়ে আমি এদেরকে বুঝাচ্ছি। সো এম একটা প্রতীক হয়ে গেল যাদেরকে দিয়ে তুমি এটা বুঝাচ্ছ। এখন এদের সাথে তুমি যদি পানির বিক্রিয়া করো, তাহলে কি হবে এখানে জানো? এখানে হবে MOH, এটাতে সমস্যা নাই, MOH হলো, সাথে কি হবে? সাথে হবে হাইড্রোজেন। এই পর্যন্ত কোনো সমস্যা নাই, হাইড্রোজেন পর্যন্ত কোনো সমস্যা নাই, কারণ এখানে হাইড্রোজেন তো গ্যাস, এটা উড়ে যাবে। হ্যাঁ উড়ে গেল, এটাতে কোনো সমস্যা কি আছে? না, আসলেই কোনো সমস্যা নেই, হাইড্রোজেন গ্যাস উড়ে গেল। এরপরে যে জিনিসটা হচ্ছে, এইখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই তাপটাই সমস্যা। তোমাদেরকে বলছিলাম না যে তুমি যদি পানির সংস্পর্শে রাখো গ্রুপ 1 এর যে ধাতুগুলা বা এস ব্লকের যে ধাতুগুলা, এরা এইখানে তাপ উৎপাদী বিক্রিয়া করবে, মানে হিউজ অ্যামাউন্ট অফ হিট
প্রডিউস হবে এই জায়গাটায়, যার জন্য ওই যে আমি তোমাকে বললাম যে তাহলে এগুলাকে রাখতে পারবো না। গ্রুপ 1 এর মধ্যে একটা জিনিস মনে রাখবা, ভালো করে মনে রাখবা, ফ্রান্সিয়াম যে মানুষটা আছে, ফ্রান্সিয়াম মানুষটা বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। গ্রুপ 1 এ কারা কারা আছে আমি যদি চিন্তা করি, লিথিয়াম আছে, তারপর আছে সোডিয়াম, তারপর আছে পটাশিয়াম, তারপর আছে রুবিডিয়াম, তারপর আছে সিজিয়াম, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম। গ্রুপ 1 এর কথাগুলো আমি একটু বলে দিই, ইজি আছে জিনিসটা, তোমরা যদি মনে রাখতে পারো। উপর থেকে যদি নিচের দিকে আসতে থাকো, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি উপর থেকে নিচের দিকে আসলে সাইজ বাড়বে না কমবে? তুমি বলবো ভাই আপনি যদি উপর থেকে নিচের দিকে আসেন সাইজ না ধাম করে বাড়তে থাকবে, এটা আমরা জানি। হ্যাঁ, সাইজ বাড়তে থাকবে, সাইজ উপর থেকে নিচের দিকে আসতেছে, সাইজ বাড়তেছে। সাইজ বাড়লে মজার কাহিনী কি জানো কি, এদের সক্রিয়তাও কি হয়, বেড়ে যায়। তখন তোমাকে যদি জিজ্ঞেস করে কখনো যে গ্রুপ 1 এর সক্রিয়তার ক্রম কীরকম হবে, তাহলে তুমি কি বলবা? তুমি বলবো ভাই গ্রুপ 1 এর ক্ষেত্রে আপনি যত উপর থেকে নিচের দিকে যাবেন আকার তত বাড়তে থাকবে, তাহলে তাদের সক্রিয়তাও কি হতে থাকবে, বাড়তে থাকবে। এখন সক্রিয়তা বাড়তে থাকাটার মানে কি ভাইয়া? তাহলে ফ্রান্সিয়াম যে মানুষটা আছে, এই যে এইখানে ফ্রান্সিয়াম যেই মৌলটা আছে, মানুষ বলতে আমি মৌলটা বোঝাচ্ছি, এই যে মৌলটা আছে, এই মৌলটা যদি কখনো পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়ে যাবে? তুমি দেখো তার সক্রিয়তা এতটাই বেশি যে সে কি করবে, বিস্ফোরণ সহ বিক্রিয়া দেয়। তোমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে ভাইয়া এটা কেন হয়, এই জিনিসটা কেন হয়, দুইটা অ্যান্সার আছে। এই জিনিসটা কেন হয় এটার দুইটা অ্যান্সার আছে। একটা হচ্ছে তুমি খুব সহজ ভাষায় বলবা ভাই এদের সক্রিয়তা অনেক বেশি, একটা অ্যান্সার হচ্ছে সক্রিয়তা, ট্রু, একটা অ্যান্সার হচ্ছে সক্রিয়তা। আরেকটা কি বলবা, আরেকটা হচ্ছে ভাইয়া এইখানে যে তাপটা উৎপন্ন হয়, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ ডেল্টা এইচ কি হয়, নেগেটিভ হয়। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যান্সার, মানে ডেল্টা এইচটা হয় নেগেটিভ, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, মানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে সক্রিয়তা এবং তাপ এই দুইটার জন্য সেখানে কি ঘটায় ফেলে, বিস্ফোরণ ঘটায় ফেলে। সো এইখানে আমি আশা করি সবারই সব কিছু বুঝাইতে পারছি, কি পয়েন্ট লেখা ছিল। এবার দেখো, আচ্ছা, সো এখানে ফার্স্টে যে পয়েন্ট আমরা বলছিলাম ওই যে গ্রুপ 1 এর সোডিয়াম পটাশিয়ামের অতিশয় সক্রিয় মৌলবিধায় এদেরকে বায়ুতে উন্মুক্ত অবস্থায় রাখা যায় না। যেটা বলছিলাম তুমি ডাইনিং টেবিলে অনেক কিছু রেখে দিতে পারো, বাট গ্রুপ 1 এর কোনো এলিমেন্টকে কিন্তু রেখে দিতে পারবা না। এসব সক্রিয় ধাতুর উপাদান অক্সিজেন দ্বারা প্রথমে জারিত হয়ে অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগে পরিণত হয়। এটার মানে কি ভাইয়া, একটু খেয়াল করো। ধরো আমি সোডিয়ামকে চিন্তা করতেছি, যেহেতু এখানে সোডিয়াম নিয়ে বলা হয়েছে, সোডিয়াম ফার্স্টে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আমি এখানে সমতাটা করতেছি না, বাট নর্মাল বিক্রিয়াগুলো করতেছি। ফার্স্টে কি হবে ভাইয়ারা, সোডিয়াম অক্সাইডে তৈরি হবে। সোডিয়াম অক্সাইড তৈরি হলো, বিক্রিয়া কি শেষ? না ভাইয়া, বিক্রিয়া শেষ না। ফার্স্টে এইসব ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করবে। এরপরে এই সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে, দেখো এটাই বলা হয়েছে, এরা সক্রিয় ধাতু, বায়ুর উপাদান অক্সিজেন দ্বারা জারিত হয়ে প্রথমে অক্সাইড ও পরবর্তীতে কি হবে, হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখো পরবর্তীতে এখানে কি হয়ে গেছে, হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলছে। ওকে, সো এই পর্যন্ত বুঝে গেলাম? হ্যাঁ ভাই বুঝে গেলাম। উৎপন্ন হাইড্রোক্সাইড, দেখো এনভায়রনমেন্টে কি আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলাই তো আছে। নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে কয় পার্সেন্ট, 21%। তাহলে 99% কিন্তু হচ্ছে শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন। বায়ুতে বাকি যেই সব গ্যাসগুলো আছে, ধরো কার্বন ডাইঅক্সাইড কিংবা আর্গন কিংবা ধরো নিয়ন বা হিলিয়াম বা হাইড্রোজেন, এই যে বাকি গ্যাসগুলো আছে এরা সবাই মিলে কয় পার্সেন্ট কন্ট্রিবিউট করতেছে, অনলি 1%। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড কি বায়ুর উপাদান কিনা, হ্যাঁ ভাইয়া কার্বন ডাইঅক্সাইড কিন্তু বায়ুর উপাদান। তাহলে এখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পরবর্তীতে আবার কার সাথে বিক্রিয়া করবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এইখানে কি তৈরি করে ফেলবে, কার্বনেট। তাহলে এইখানে কি হবে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে। ঠিক আছে, এই যে দেখো সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলছে। ঠিক আছে, ওকে। এবার আমি যদি এখানে একটু চিন্তা করি, এটা কিন্তু হচ্ছে ক্ষারীয় আর কার্বন ডাইঅক্সাইড একটা অম্লধর্মী অক্সাইড। তাহলে এখানে যে বিক্রিয়াটা হচ্ছে একটু খেয়াল করো, ক্ষার আর অম্ল বিক্রিয়া করে তাহলে একটা লবণ প্লাস সাথে কি তৈরি করবে, অবশ্যই কি তৈরি করবে ভাইরা, অবশ্যই সেখানে পানি তৈরি করবে। এই যে দেখো আমার পুরো বিক্রিয়াটা হয়ে গেছে। সো তুমি যদি খালি রেখে দাও তাহলে কি সমস্যা হচ্ছে তুমি আশা করি বুঝতেছো। সো সমস্যাটা হচ্ছে এই পর্যন্ত। এখন একটু খেয়াল করো, আমি তোমাদেরকে কিন্তু অলরেডি মেনশন করছি, উপরন্ত ধাতব সোডিয়াম পানির সংস্পর্শে এলেই তৎক্ষণাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এটা আমি তোমাদের দেখাইছি, কোথায় ভাই, এই যে দেখো দেখাইছি ধাতব সোডিয়াম, এটা দিয়ে আমি বলছিলাম কাদেরকে কি বুঝাইতেছি, পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড হাইড্রোজেন এবং কি করে তাপ উৎপন্ন করে। এটা কিন্তু আমি তোমাদের দেখাইছি অলরেডি। এবং এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়, কি হয়,
প্রচুর তাপ উৎপন্ন হয়। কোথায় লিখছিলাম? এই যে দেখো ডেল্টা এইচ কি ছিল? নেগেটিভ ছিল। তাহলে প্রচুর তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপের ফলে হাইড্রোজেন গ্যাসে কি হয়ে যায়? আগুন ধরে যায়। এই যে আমরা বলতেছিলাম যে তুমি যদি এক টুকরা সোডিয়ামের মধ্যে একটু পানি দিয়ে দেখো কি হয়। তাহলে কি হবে? ফার্স্টে হাইড্রোক্সাইড হবে, প্লাস হাইড্রোজেন হবে এবং প্রচুর তাপ উৎপন্ন হবে। এবার এই প্রচুর তাপ হাইড্রোজেন গ্যাসের সাথে এসে বিক্রিয়া করে কি হবে? বিস্ফোরণ করবে, মানে আগুন ধরে যাবে এবং কি হচ্ছে? বিস্ফোরণের সৃষ্টি হচ্ছে। এখন তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে কেন ওয়াই আমরা সোডিয়ামকে উন্মুক্ত অবস্থায় রাখতে পারবো না, এটা যদি কেউ জিজ্ঞেস করে কেন কেন সোডিয়াম উন্মুক্ত অবস্থায় রাখা যায় না, আশা করি তুমি এটার উত্তর এবার দিতে পারবা। এটা কিন্তু মাঝে মাঝেই অনুধাবনমূলক প্রশ্নে আসে। এখন তুমি চিন্তা করো, তুমি তো এটার উত্তর পেলা যে ভাই আমি সোডিয়ামকে উন্মুক্ত অবস্থায় রাখতে পারবো না, তাহলে এখন সোডিয়ামকে রাখবো কিভাবে? এটা একটা কনসার্নের জায়গা। বা গ্রুপ ওয়ানে যারা যারা আছে তাদেরকে রাখবো কিভাবে? রাখাও তো হবে, কারণ সোডিয়াম তো রাখতে হবে, তাই না? আমার তো লাগবে, এটা একটা এলিমেন্ট। তাহলে এটাকে কিভাবে রাখবো? হাউ? সো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়? দেখো সোডিয়ামকে এখানে লেখা আছে, দেখো সোডিয়াম এবং পটাশিয়ামকে ল্যাবে কেরোসিন তেল বা পেট্রোলিয়াম জাতীয় উপাদানের নিচে সংরক্ষণ করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। এটা পরীক্ষায় আসে, এটা আসে পরীক্ষায়। তাই ধাতব সোডিয়াম ও পটাশিয়ামকে ল্যাবে কেরোসিন তেল বা পেট্রোলিয়াম জাতীয় উপাদানের নিচে রাখা হয়। এটার মানে কি বা এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, কেরোসিন তেল বা পেট্রোলিয়াম তেল এগুলা যেগুলো আছে, কেরোসিন বা পেট্রোলিয়াম তেল, তুমি একটু খেয়াল করো, কেরোসিন তেল, তারপর কি আছে এখানে? পেট্রোলিয়াম জাতীয় উপাদান। হ্যাঁ, পেট্রোলিয়াম জাতীয় উপাদান, পেট্রোলিয়াম জাতীয় উপাদান। এরা এরা বেসিক্যালি জানো কি ভাইয়া? এরা হচ্ছে অ্যালকেন। এরা কি? অ্যালকেন। অ্যালকেনকে তোমরা কি ডাকো? মনে করে দেখো তো, অ্যালকেনকে তোমরা কি ডাকো? অ্যালকেনকে তোমরা ডাকো হচ্ছে প্যারাফিন। অ্যালকেনকে প্যারাফিন। ভাইয়া প্যারাফিন শব্দের অর্থ কি? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে স্বল্প আসক্তির যৌগ। স্বল্প আসক্তির যৌগ। এখন এরা স্বল্প আসক্তির যৌগ, তাহলে এরা কি তৈরি করে ফেলবে? নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে ফেলবে। দেখো ল্যাবে নিষ্ক্রিয় পরিবেশে আবদ্ধ করে সংরক্ষণ করা হয়, যাতে কোনো অবস্থাতেই কি করতে পারে না, এরা কারোর সাথেই বিক্রিয়া না করে। সহজ ভাষায় আমি এখানে কি করি? প্যারাফিন কি করে? প্যারাফিন কি স্বল্প আসক্তি, মানে কি নিষ্ক্রিয় পরিবেশ। প্যারাফিন কাজ কি? স্বল্প আসক্তি অথবা কি নিষ্ক্রিয় পরিবেশ, নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে। এই জন্যই আমরা সোডিয়ামকে বা পটাশিয়ামকে কি করি? কেরোসিন তেল বা পেট্রোলিয়ামের নিচে রেখে দিই, যাতে সে কখনো পানির সাথে না আসতে পারে, বা বায়ুর পানির সাথে, মানে বায়ুর অক্সিজেনের সাথেও না আসতে পারে, অথবা পানির সাথে। মানে তোমাকে যদি এইভাবে চিন্তা করতে পারি, ধরো এইখানে একটা টেস্ট টিউব নিলা তুমি, এখানে এখানে কেরোসিন তেল নিলা, এখানে কেরোসিন তেল নিলা, তারপর এর নিচে তুমি কি করলা? গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো আছে, ধরো সোডিয়াম, এই যে সোডিয়াম টুকরাগুলোকে তুমি কি করলা? রাইখা দিলা। সো এরা হচ্ছে সোডিয়াম টুকরা, এরা হচ্ছে সোডিয়াম টুকরা। আর উপরে যে তেলগুলা নিছো এগুলা কি তেল ভাইয়া? উপরে যে তেলগুলা নিছো এগুলা কি? এটা আমি কেরোসিনই ধরতেছি, তুমি চাইলে পেট্রোলিয়ামে ধরতে পারো, কেরোসিন তেল। তাহলে দেখো এদেরকে কি করলা তুমি? কেরোসিন তেলের মধ্যে চুবায় রাখলা। ওকে, সো আমরা কেরোসিন তেলে কিন্তু এদেরকে চুবায় রাইখা, চুবায় মানে ডুবায় রাইখা বা নিচে রাইখা আমরা এদেরকে সংরক্ষণ করতে পারি ল্যাবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা ছোট্ট জিনিস আছে, যেমন লিথিয়াম, একজন মানুষ আছে গ্রুপ ওয়ানে, সেই মানুষটা কিন্তু খুবই হালকা, একটু মনে রাখো। লিথিয়াম কিন্তু তুমি এভাবে রাখতে পারবে না। তাহলে লিথিয়ামকে কেমনে রাখবো? তাহলে লিথিয়ামের জন্য তো এরকম নিষ্ক্রিয় পরিবেশ লাগবে। অ্যাট দ্যাট কেস আমরা কি করবো জানো? লিথিয়ামকে হাইড্রোকার্বন বা মোম, মোমও কিন্তু এক প্রকার অ্যালকেন, তোমরা পড়ছো 9-10-এ। হ্যাঁ, হাইড্রোকার্বন বা মোম এরাও এক প্রকার অ্যালকেন, এবং এরাও কি প্যারাফিন। তাহলে আমরা লিথিয়ামকে কি করি? হাইড্রোকার্বন বা মোমের মাধ্যমে পেঁচায় রাখি। এখন তোমার মাথায় প্রশ্ন হচ্ছে, ভাই কেন এভাবে রাখা যাবে না লিথিয়ামকে? কি সমস্যা হয়েছে? লিথিয়াম কিন্তু হচ্ছে খুবই হালকা একটা ধাতু, খুবই হালকা। তুমি খেয়াল করো লিথিয়ামের পারমাণবিক ভর কত, তুমি চিন্তা করো, তাইলে তুমি তোমার অ্যান্সার পাওয়া যাবে, খুবই হালকা। সো কেরোসিনের নিচে যদি আমি এখানে লিথিয়ামকে রাখি, লিথিয়াম উপরে চলে আসে, লিথিয়াম নিচে থাকে না। সো প্রবলেম হয়ে যাচ্ছে। যদি উপরে চলেই আসে তাহলে তো সে আবার বায়ুর সংস্পর্শ এবং পানির সংস্পর্শ পাই গেল, তাহলে আমার কেরোসিন নিচে চুবায় তো লাভ হলো না। সেক্ষেত্রে আমরা কি করি? যে তাকে এবার মোম দিয়ে পেঁচায় রাখি। মানে ধরো আমি লিথিয়াম, আমি অনেক হালকা, এবং আমার চারপাশে মোম দিয়ে পেঁচায় রাখছে, মানে আমি তো কাউরে পাবো না। ঠিক আছে? সো এরকম একটা অবস্থা আমরা ক্রিয়েট করি, যাতে হচ্ছে সে বায়ুর সংস্পর্শে এবং পানির সংস্পর্শে না আসতে পারে। এটা কিন্তু খেয়াল রাখো। এবার হচ্ছে পরের যে জিনিসটা সেটা একটু দেখি। এটা কি বলা হইতেছে? ম্যাগনেটিক প্রপার্টিস অফ গ্রুপ 1 এবং গ্রুপ 2। এটা কি বলা হচ্ছে? চৌম্বক ধর্ম। সো চৌম্বক ধর্ম আমরা এখানে দুইটা প্রপার্টিস শিখব। একটা হচ্ছে প্যারা চৌম্বক বা প্যারা ম্যাগনেটিক, প্যারা চৌম্বক,
আরেকটা হচ্ছে ডায়া চুম্বক। মনে রাখবো ভাইয়া, প্যারাচুম্বক যেটা সেটা হচ্ছে NS1 স্ট্রাকচার যদি থাকে সেটা হচ্ছে প্যারাচুম্বক। মিন্স সহজ ভাষায় তোমাকে যদি বলা হয় প্যারাচুম্বক হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, আমি জানি যে ভাই এখানে প্যারাচুম্বক বলতে আপনি কি বুঝাচ্ছেন। এটা আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়ছি তখন ওইখানে একদম পারফেক্টলি এত সুন্দর করে বুঝাইছি, তোমরা দেখবা। সো চুম্বক ধর্ম, অবস্থান্তর মৌল সময়ের যে ধর্মগুলো ছিল ওটার মধ্যে একটা ধর্ম ছিল চুম্বক ধর্ম, ওইখানে আমরা প্যারাচুম্বকটাকে শিখাইছি। বাট তাও আমি একটু বলতেছি, প্যারাচুম্বক হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদু আকর্ষণ বা আকর্ষণ, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদু আকর্ষণ বা আকর্ষণ। আর ডায়াচুম্বক কারা ভাইয়া? ডায়াচুম্বক হচ্ছে NS2, তার মানে সহজ ভাষায় তোমাকে যদি বলা হয় এরা হচ্ছে গ্রুপ 2, এরা হচ্ছে গ্রুপ 2। হ্যাঁ, সো এরা হচ্ছে গ্রুপ 2। তাহলে গ্রুপ 2 এর যারা যারা আছে এরা হচ্ছে ডায়াচুম্বক, এরা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ। ডায়াচুম্বক হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ হবে, আর প্যারাচুম্বক হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে? আকর্ষণ হবে। দ্যাটস ইট, এটুকু মাথায় রাখলে হবে। মাঝে মাঝে আসে, ধরো আমি এখানে একটা কোয়েশ্চেন দিলাম, হুইচ ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক। ধরো এটা কোয়েশ্চেন আসলো, হ্যাঁ, হুইচ ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ধরো তোমার কাছে অপশন দেওয়া আছে, ধরো দেওয়া আছে সোডিয়াম, তারপর দেওয়া আছে লিথিয়াম, তারপর দেওয়া আছে পটাশিয়াম, তারপর দেওয়া আছে ম্যাগনেসিয়াম। এখন তোমার এখানে কোনটা অ্যান্সার হবে? খুবই সহজ, তুমি বলবো ভাই আমরা অলরেডি জানি ডায়াম্যাগনেটিক বা ডায়াচুম্বক হচ্ছে গ্রুপ 2 এর যারা আছে। তাহলে এখানে আপনি খেয়াল করেন, এখানে গ্রুপ 2 এর যেটা আছে সেটাই সোডিয়াম গ্রুপ 1 এর, তাহলে এটা প্যারাচুম্বক বা প্যারাম্যাগনেটিক। লিথিয়াম গ্রুপ 1 এটাও প্যারাচুম্বক, পটাশিয়াম এটাও গ্রুপ 1, তাহলে এটা প্যারাচুম্বক। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, বাকিগুলো কিন্তু অ্যান্সার হবে না। ডান, আশা করি এটা ক্লিয়ার। ওকে, সো এবার পরেরটাতে কি বলা হয়েছে দেখো, আমি একটু বলি তোমাদেরকে। এখানে কি লেখা আছে এটা আমি পরে জাস্ট বলে দিব। যেরকম ধরো এস ব্লক যারা আছে, এস ব্লক যারা আছে পর্যায় সারণীতে, তোমরা কিন্তু জানো এরা সবাই কি ভাইয়া? এরা সবাই হচ্ছে ধাতু। এরা হচ্ছে ধাতু। ধাতু কি করে? ধাতু কি করে? ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করে, ভালো করে খেয়াল রাখবা। তাহলে ইলেকট্রন দান করলে এখানে কি হবে? ইলেকট্রন দান করলে এখানে কি হবে? ক্যাটায়ন হবে, ক্যাটায়ন হবে। তাহলে ক্যাটায়ন যদি হয় তাহলে এখানে কি ধরনের বন্ধন হবে? তাহলে তুমি বলবো ভাই এখানে আয়নিক বন্ধন হওয়ার চান্সেস অনেক হাই। এখানে যেহেতু ক্যাটায়ন হবে তাহলে আয়নিক বন্ধন হওয়ার চান্সেস অনেক হাই। তারপর আরেকটা কথা আছে, এরা যেহেতু ইলেকট্রন দান করে, এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে, যেহেতু এরা ইলেকট্রন দান করে, মনে রাখবা যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে উত্তম বিজারক হয়। উত্তম বিজারক, এরা হচ্ছে উত্তম বিজারক। এটা ভালো করে মনে রাখবা, ইলেকট্রন যারা দান করে তারা হচ্ছে উত্তম বিজারক, কারণ বিজারক হচ্ছে ইলেকট্রন দান করে সাধারণত। তাহলে এস ব্লকে যারা আছে সবাই মেটাল, এরা ইলেকট্রন দান করে, উত্তম বিজারক এবং ক্যাটায়ন তৈরি করে ইলেকট্রন দান করার মাধ্যমে, এবং এখানে আয়নিক বন্ধন হবে। তাহলে স্বাভাবিকভাবেই এস ব্লকে যারা যারা আছে সবাই আয়নিক বন্ধন গঠন করারই কথা। বাট একজন মানুষ আছে খুবই সিগনিফিকেন্ট, লিথিয়ামও হয়, বাট আমি যদি বেরিলিয়ামকে চিন্তা করি, বেরিলিয়াম খুবই ঝামেলাদায়ক একজন মানুষ। হ্যাঁ, বেরিলিয়াম খুবই ঝামেলাদায়ক একজন মানুষ। কেন জানো? বেরিলিয়াম ভাইয়া আয়নিকের থেকেও সমযোজী বন্ধনটাকে বেশি প্রেফারেন্স করে, প্রেফারেন্স দেয়। বেরিলিয়াম কোভালেন্ট বন্ড, এবং লিথিয়ামও ভাইয়া, লিথিয়াম এবং বেরিলিয়াম এরা কি করে ভাইয়া? নর্মালি বেরিলিয়ামেরটা আমরা বেশি দেখি, বাট লিথিয়ামেরটাও আছে, লিথিয়ামেরটা আমরা কম দেখি। বাট তার মানে এই না যে লিথিয়াম করে না, লিথিয়ামও করে। বাট বেরিলিয়াম হচ্ছে তারা আয়নিক বন্ধন গঠন করতে চায় না, তারা সমযোজী বন্ধন গঠন করতে চায়। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমরা দেখছো এটা সংকরায়ন যখন পড়বা দেখবা পাবা বেরিলিয়াম ক্লোরাইড। এখানে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি ভাইয়া বেরিলিয়ামের সংকরায়ন কি, তুমি বলবো ভাই এটার সংকরায়ন হচ্ছে কি ভাইয়া? বেরিলিয়ামের সংকরায়ন কি? বেরিলিয়াম ক্লোরাইডের সংকরায়ন কি? এসপি। এসপি, এসপি, এসপি। কারণ হচ্ছে আমরা যে ফর্মুলা শিখছিলাম হাফ এম 2 আর ভি হচ্ছে 2, তাহলে 2 + 2 মানে 4/2, তাহলে 2 চলে আসে, তার মানে এসপি সংকরণ হবে। তাহলে এখানে সংকরণ হচ্ছে এসপি, এবং এটা কি ধরনের বন্ধন হচ্ছে? সমযোজী বন্ধন হচ্ছে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন হবে, ভাইয়া কেন এরা ধাতব গ্রুপে থাকার পরেও, মানে এস ব্লকে হওয়ার পরেও তারা কেন এরা সমযোজী বন্ধন গঠন করে? এটা একটা বিশাল বড় প্রশ্ন। তুমি এই প্রশ্নটার উত্তর তুমি নিজে নিজেই পারবা, ফাইন্ড আউট করতে পারবা। কিভাবে জানো? তুমি একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করলেই পাওয়া যাবা। দেখো তুমি যাদেরকে নিছো এদের সাইজ কি অনেক বড় নাকি অনেক ছোট? এদের সাইজ অনেক বড় নাকি অনেক ছোট? তাহলে তুমি বলবো ভাই এদের সাইজ একটা বিশাল বড় কারণ, এদের সাইজ একটা বিশাল বড় কারণ। তারপর এদের আয়োনাইজেশন এনার্জির বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি।
তাহলে দুইটা রিজন আছে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, বাংলায় হচ্ছে আয়নীকরণ শক্তি। সো এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন, যার জন্য তারা বেসিক্যালি আয়নিক যৌগ গঠন করার থেকেও সমযোজী যৌগ গঠন করার জন্য বেশি ইয়া হয়ে থাকে। আরেকটা জিনিস তুমি এখানে বলতে পারো, যেটা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে পোলার আয়ন, হ্যাঁ, ফাজান্স, পোলারাইজেশন বা পোলারায়ন, হ্যাঁ। সো পোলার আয়নের জন্য এখানে কি হয়, সমযোজী যৌগ বা সমযোজী চরিত্রটা বেশি প্রায়োরিটি পায়। সো আশা করি এটা বুঝে গেছি। একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, সবাই কিন্তু আয়নিক যৌগ গঠন করে না। লিথিয়াম এবং বেরিলিয়ামের সাইজ ছোট, উচ্চ আয়নীকরণ শক্তি এবং পোলার আয়ন, এই তিনটা কারণে তারা সমযোজী যৌগ গঠন করে। এখানে এই বৈশিষ্ট্যগুলো বা এই ব্যাখ্যাটাই এখানে দেওয়া ছিল। ওকে, সো এটা খুবই সহজ কথাবার্তা। যেরকম গ্রুপ 1 হচ্ছে একযোজী, কারণ হচ্ছে তাদের বাইরের শক্তি স্তরে একটা আছে। গ্রুপ 2 হচ্ছে দ্বিযোজী, কারণ তাদের বাইরের শক্তি স্তরে কয়টা আছে, দুইটা আছে, শেষ। এটা ইজি। পরেরটাতে কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে এদের আয়নীকরণ বিভব হচ্ছে নিম্ন হয়, আয়নীকরণ বিভব নিম্ন। এই জন্য এরা কি করে ভাইয়া, ভালো ইলেকট্রন সহজে দান করতে পারে। ভালো করে মনে রাখবা, আয়নীকরণ বিভব নিম্ন, এখানে অনেক কথাবার্তায় আছে। এই যে যেরকম একটা কথা আমরা অলরেডি জানি, এরা হচ্ছে উত্তম বিচারক। এই যে দেখো, উত্তম বিচারক হিসেবে ভূমিকা রাখে। তারপর হচ্ছে আয়নীকরণ বিভব, আয়নাইজেশন পটেনশিয়ালের মান খুব নিম্ন। মনে রাখবা এই দুটা জিনিস, এই দুটা জিনিস ভালো করে মনে রাখবা। এই জন্য ভাই এরা কি হিসেবে কাজ করে, এরা গলিত অবস্থায় বা দ্রবণে এরা তাপ ও তড়িৎ উত্তম পরিবাহী হিসেবে কাজ করে, এবং এদের বিজারণ ক্ষমতাও কি ভাইয়া বেশি, বিজারণ ক্ষমতাও বেশি। সো এই কয়েকটা পয়েন্ট আমার একটু মনে রাখতে হবে, যে ভাইয়া এদের আয়নীকরণ বিভবের মান খুব কম, তাহলে খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, যার জন্য এরা উত্তম বিজারক হিসেবে কাজ করবে। আমি কিন্তু এটা অলরেডি মেনশন করছি তোমাদেরকে, খেয়াল করো, মেটাল ইলেকট্রন দান করে, তাহলে এরা উত্তম বিজারক। কারণ কি, আয়নীকরণ বিভবটা কি কম, সাইজ, এখানে যদি চিন্তা করো, এখানে আয়নীকরণ বিভবটা এদের কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এরা তুমি জানো, যেরকম আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছিলাম একদম ফার্স্টের দিকে, সোডিয়াম ক্লোরাইড, আই গেস, ওই যে দেখো, এদের গলিত দ্রবণে তুমি কি পাচ্ছ, এদেরকে খুব সহজে তড়িৎ বিশ্লেষণ করতে পারবা। তাহলে এদেরকে তড়িৎ বিশ্লেষণ খুব সহজেই করা যায়, অর্থাৎ এরা দ্রবণে তড়িৎ উত্তম পরিবাহী হিসেবে কাজ করে। আর একটা বড় রিজন হচ্ছে, দেখো, পরিবাহী হিসেবে কাজ করে একটা বড় রিজন হচ্ছে, তুমি এখানে বলতে পারবা পরিবাহী হিসেবে কাজ করে, এটা একটা বড় রিজন হচ্ছে ভাইয়া, এরা না ধাতু, এরা কি ধাতু। এন্ড ধাতুর একটা সংজ্ঞা তুমি পড়ছিলা, তোমাদেরকে যখন শিখাইছিল স্যাররা, তখন শিখাইছিল যে ভাই এই ধাতু হচ্ছে মেন্টাল, হ্যাঁ, মানে ইংলিশটা মেটাল, বাট আমি মনে রাখার জন্য বলতাম মেন্টাল, মানে এরা সব কিছু নিতে পারে, মনে রাখবা, মেন্টাল, পাগল মানুষের দিয়ে তুমি অনেক কিছু করায় ফেলতে পারবা, এরকম। সো ধাতু হচ্ছে মেন্টাল। সো এরা হচ্ছে তড়িৎ পরিবহন করবে, এরা ইলেকট্রন চালাবে, সব কাজ তারাই করবে। সো তোমার টেনশন নেই, এরা হচ্ছে পাগলাটে স্বভাবের মানুষ, সব কাজ করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা অনুধাবনমূলক পরীক্ষায় আসে, মনে রাখবো ভাই, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। সো আমি এখানে একটা 3 স্টার প্লেস করে রাখতেছি, ঠিক আছে। সো এটা কি আসে আমি যদি তোমাকে একটু বলি, আসলে একটা মৌল শনাক্তকরণের জন্য আমরা অনেকগুলা প্রসেস মেনটেন করি। প্রথম দিকে একদম বর্ণালী দেখে বা রেখা বর্ণালী দেখে মৌল শনাক্তকরণ করা হতো। পরবর্তী সময় এটার কিছু কি বলবো লিমিটেশনস আসছে, তারপর আমরা রেখা বর্ণালী থেকে বের হয়ে এসে শিখা পরীক্ষায় আসছি। পরবর্তী সময় শিখা পরীক্ষাও কিছু ঝামেলা আসছে, কারণ কালার এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে যেটা লাল সেটা আমার কাছে মনে হতে পারে, যদিও আমি কালার মানে আইডেন্টিফাইং এর সমস্যা আমার একটু আছে, কালার ব্লাইন্ড না, বাট চিনি কম আর কি। ধরো তোমার কাছে যেটা লাল আমার কাছে হয়তো বা লাল মনে নাও হতে পারে। সো কালার দিয়ে বেসিক্যালি শিখা পরীক্ষা করা হতো। সো শিখা পরীক্ষায় এক একজনের কাছে এক একটা কালার মনে হতো, তখন কি করা হয়েছে যে ভাই শিখা পরীক্ষাও বাদ, পরবর্তী সময় একটা পরীক্ষা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা, ঠিক আছে। সো ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করি ওটা, যে টেস্ট টিউবে বিভিন্ন রকম দ্রবণ অ্যাড করে অদক্ষেপের কালার দেখে দেখে আমরা বিভিন্ন উপায়ে সেটা সিক্ত পরীক্ষা, এটার একুরেসি বেশ ভালো। তাহলে রেখা বর্ণালী দেখে মৌল শনাক্তকরণ, এটা কিছু লিমিটেশনের জন্য বাদ গেছে। এরপর আসছে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষার মধ্যে কালার নিয়ে একটু ঝামেলা হয়েছে, তাই শিখা পরীক্ষাটাও বাদ দেওয়া হয়েছে। পরবর্তী সময় সিক্ত পরীক্ষা আসছে, ল্যাবরেটরিতে বিভিন্ন রকম দ্রবণ অ্যাড করে টেস্ট টিউবে অদক্ষেপের কালার দেখে দেখে আমরা মৌল শনাক্তকরণ করতাম। সো মৌল শনাক্তকরণের জন্য আমাদের মোটামুটিভাবে এই তিনটাই আছে, যেটা আমরা গুণগত রসায়নে পড়ছি। এবার এখানে শিখা পরীক্ষা নিয়ে কথাবার্তাগুলো বলা হচ্ছে। শিখা পরীক্ষায় নর্মালি গ্রুপ 1 আর গ্রুপ 2 ম্যাক্সিমাম যারা যারা আছে সবাই বৈশিষ্ট্যপূর্ণ, ইন্ডিভিজুয়াল এবং ইউনিক কালার দেখায়, সবাই আলাদা আলাদা কি দেখায়, ইউনিক কালার দেখায়। মানে জিনিসটা কি, তুমি একটা লবণকে ভিজা অবস্থায় প্লাটিনাম তার দিয়ে ওইখান থেকে মানে প্লাটিনাম তার দিয়ে ভিজায় এনে তুমি যদি শিখার মধ্যে ধরো, তাহলে শিখার মধ্যে এক একটা মৌলের জন্য এক একটা কালার আসবে। ধরো তুমি সোডিয়ামের জন্য যদি দাও তাহলে সোনালী হলুদ আসবে, পটাশিয়ামের জন্য যদি দাও বেগুনি আসবে, ক্যালসিয়ামের জন্য যদি দাও ইটের মতো লাল আসবে, তারপর কপারের জন্য যদি দাও তাহলে নীলাভ সবুজ আসবে। এই দেখো একটা কালার নীলাভ সবুজ, তুমি জাস্ট চিন্তা করো, মানে সবুজ না কিন্তু আবার সবুজও।
সো এটা তুমি ভাবতেছো নীলাভ সবুজ, এখন আমার কাছে সেটা সবুজই মনে হতে পারে, আমার কাছে সেটা নীলও মনে হতে পারে। সো এটার মধ্যে কিন্তু কিছু ফ্লস আছে, মানে কিছু লিমিটেশনস আছে। সো এটা খেয়াল রাখতে হবে। সো শিক্ষা পরীক্ষায় আমরা যখন করি মৌল শনাক্তকরণে, তখন দেখা যায় গ্রুপ 1 এর মধ্যে দুইজন মানুষ আছে যারা কোনো শিক্ষায় বর্ণ দেখায় না। তারা কারা 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 ভাইয়া? বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এরা কি দেখায় না? নট পারফর্ম ফ্লেম টেস্ট, নট পারফর্ম ফ্লেম টেস্ট, মানে এরা হচ্ছে ফ্লেম টেস্ট দেখায় না। মনে রাখবো ভাই, এরা ফ্লেম টেস্ট বা শিক্ষা পরীক্ষা দেখায় না। এখন কথা হচ্ছে ভাই কেন এটা, কেন এরকম মানে অসদাচরণ করার কারণ কি? অসদাচরণ বলা ঠিক না, মানে এরকম বিপরীত আচরণ করার কারণ কি? সো এইখানে আমি যদি দেখো এদের ইলেকট্রনিক বিন্যাসটা করো, বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে 1s2, তুমি এটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেই বুঝে যাবে, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2। তাহলে এখন তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গায় এইখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, আর এই জায়গায় এইখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, তুমি জাস্ট খালি একটু খেয়াল করো ভাইয়া, এইখানে এটা কি অনেক বেশি স্টেবল না আনস্টেবল? তুমি বলবো ভাইয়া এটা বাইরের শক্তি স্তর পরিপূর্ণ অবস্থায় আছে, এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টা ইলেকট্রন আছে, তাহলে পূর্ণ অবস্থায় আছে। সেমভাবে ম্যাগনেসিয়াম, এটাও বাইরের শক্তি স্তর পূর্ণ অবস্থায় আছে। তাহলে এখান থেকে ইলেকট্রন বের করা কি হয়ে যাবে? অনেক বেশি কঠিন হয়ে যাবে। আসলেই ইলেকট্রন বের করা এখানে অনেক কঠিন। শিখার মধ্যে এত শক্তি থাকে না যে এই ইলেকট্রনগুলোকে নিম্ন শক্তি স্তর থেকে তুমি উত্তেজিত করে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাবা, তারপর শক্তি বিকিরণ করে ওই ইলেকট্রনটা আবার নিচের শক্তি স্তরে আসবে এবং বর্ণালী বা কালার দেখে তুমি সেটা আবার আইডেন্টিফাই করতে পারবা। সো শিখার মধ্যে ওইরকম শক্তি থাকে না এই দুইজনের ক্ষেত্রে ইলেকট্রনকে উত্তেজিত করে নিচ থেকে উপরের শক্তি স্তরে নিয়ে যাইতে, এবং যেই ইলেকট্রনগুলো উপরের শক্তি স্তরে যায় তারা কিন্তু আবার শক্তি বিকিরণ করে নিচে আসে, এটাই কিন্তু আমার বিকিরণ বর্ণালী। সো বিকিরণ বর্ণালী যদি আমার দৃশ্যমান অঞ্চলের ভিতরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কালার দেখতে পারি। আমরা পড়ছিলাম হাইড্রোজেন বর্ণালীতে বামার সিরিজ, যদি দৃশ্যমান অঞ্চলে হয় তাহলে কালার দেখি, বাকিগুলো আমরা কালার দেখি না। সো এখানে যখন ইলেকট্রন নিচে থেকে উপরে চলে যাবে শোষণ করে, কিছুক্ষণ পর শক্তি বিকিরণ করে সে আবার নিচেও চলে আসবে। সো সে যদি দৃশ্যমান অঞ্চলে বিকিরণ করে তখন আমরা কালার দেখি। আসলে এইখানে ভাইয়া এই শোষণ বিকিরণের কোনো ব্যাপার স্যাপার হয় না, যার জন্য আমরা এখানে কোনো কালার দেখি না, অর্থাৎ শিখায় সেই শক্তি থাকে না। সো এটা একটু খেয়াল রাখো, এটাই এখানে বলা হয়েছে। সোডিয়ামকে কেন কেরোসিন নিচে রাখা হয় এটা আমরা অলরেডি জানি। সোডিয়ামকে আর লিথিয়ামকে কিভাবে রাখে এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক। লিথিয়ামকে কিভাবে, আমি কিন্তু এটার অ্যান্সার দিছি কিভাবে ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। সো লিথিয়ামকে কিভাবে সংরক্ষণ করা হয় এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। সোডিয়ামকে কিন্তু লিথিয়ামের মতো সংরক্ষণ করা হয় না, এটা খেয়াল রাখো। লিথিয়ামকে ল্যাবরেটরিতে কিভাবে সংরক্ষণ করা হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, আর ওটা তো আমরা পড়ছি অলরেডি। গ্রুপ 1 এর লিথিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু বাকিরা করে না, মানে জিনিসটা কিভাবে খেয়াল করো, লিথিয়াম প্লাস নাইট্রোজেন, তারপর ধরো সোডিয়াম প্লাস নাইট্রোজেন, তারপর ধরো পটাশিয়াম প্লাস নাইট্রোজেন, রুবিডিয়াম প্লাস নাইট্রোজেন, সিজিয়াম প্লাস নাইট্রোজেন, ফ্রান্সিয়াম প্লাস নাইট্রোজেন। এখন আমি যদি এখানে বিক্রিয়াগুলো দেখি, আমরা দেখি কি জানো, আমরা দেখি হচ্ছে এইখানে এই বিক্রিয়াটা হয় না, এই বিক্রিয়াটা হয় না, এই বিক্রিয়া হয় না, এই বিক্রিয়া হয় না, এই বিক্রিয়া হয় না, বাট এই বিক্রিয়া হয়। প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন হয়, এটা কেন হয়? আচ্ছা কি তৈরি হয় সেটাও একটু বলে রাখি। এখানে হচ্ছে লিথিয়াম নাইট্রেট তৈরি হয়, Li3n, লিথিয়াম নাইট্রেট, এটা তৈরি হয়, এটা তৈরি হয় লিথিয়াম নাইট্রাইড বলে এটাকে। যে কোনো ধাতুর সাথে যখন নাইট্রোজেন বিক্রিয়া করে সেটাকে আমরা নাইট্রাইড বলি, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, ওয়াই এই রিয়াকশনটা এরকম, ভাই কেন এরকম উল্টাপাল্টা আপনি আচরণ করলেন, শুধুমাত্র লিথিয়ামই কেন করলো? এখানে একটা রিজন হচ্ছে সাইজ, লিথিয়ামের সাইজ, আরেকটা হচ্ছে ভাইয়া লিথিয়ামের চার্জ ডেনসিটি, বাংলায় বলে আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব, যাই বলো সমস্যা নেই, চার্জ ডেনসিটি। আরেকটা হচ্ছে তোমার আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি। সো 3টা রিজন আছে, এটার সাইজ অনেক কম, এটার আধান ঘনত্ব অনেক বেশি বাকিদের তুলনায়, এদের আধান ঘনত্ব অনেক বেশি, এবং এটার আয়নীকরণ বিভব বাকিদের তুলনায় অনেক বেশি। তাহলে রিজনগুলো যদি এক্সপ্লেন করো, সাইজ কি হবে ভাইয়া? সাইজ হচ্ছে ছোট,
সাইজ হচ্ছে ছোট বাকিদের তুলনায়, চার্জ ডেনসিটি বাকিদের তুলনায় বেশি, মনে রাখবো ভাইয়া, আর এই আয়নীকরণ শক্তি বাকিদের তুলনায় কি অনেক বেশি, যার জন্য ভাইয়া সে এখানে বিক্রিয়াটা করে। সো দ্যাটস ইট, এই 3টা পয়েন্ট দেখলেই হবে। সো লিথিয়াম কেন এই বিক্রিয়াটা করে এটা আমরা আশা করি বুঝে গেলাম। সো এবার হচ্ছে আমাদের এস ব্লক ডান, আমরা হচ্ছে এবার পি ব্লক পড়বো। পি ব্লকে সো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা তো বুঝতে হবে পি ব্লক মানে কি, এটা কিন্তু আমি তোমাদের অলরেডি শিখাইছি। পি ব্লক মানে হচ্ছে যদি শেষ ইলেকট্রনটা কোথায় যায়, পি অরবিটালে যায়, তাহলে সেটা হচ্ছে পি ব্লক। এখন এইখানে পি ব্লক নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, পি ব্লক মৌলগুলা কারা কারা আছে তুমি যদি খেয়াল করো, আমি যদি মোটামুটি একটা পর্যায়ে আঁকার চেষ্টা করি, গ্রুপ তুমি যদি একটু চিন্তা করো, গ্রুপ কত থেকে শুরু, গ্রুপ 13 থেকে শুরু হয়েছে, এরা হচ্ছে পি ব্লক। তারপর এখান থেকে অনেকগুলা গ্রুপ আমরা চড়াই উত্তরায়ের মাধ্যমে অতিক্রম করছি, অনেকগুলা গ্রুপ এভাবে গেছে, গ্রুপ 13, 14, 15, 16, 17, তারপর এইখানে এরা কারা আছে, গ্রুপ 18, গ্রুপ 18। এখানে কিন্তু অনেক সিগনিফিক্যান্ট গ্রুপ আছে, যেরকম 15 নম্বর গ্রুপ, তারপর 16 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপের একটা স্পেশাল নামও আছে, তারপর 17 নম্বর গ্রুপ। তাহলে গ্রুপ 13 থেকে বেসিক্যালি হচ্ছে 17 হচ্ছে হ্যালোজেন আর কি, সো এটারে আবার আমরা বিভিন্ন নামে ডাকি। আমি যেটা বলতে চাচ্ছি গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে এরাই হচ্ছে বেসিক্যালি পি ব্লক। একটা পয়েন্ট এটার হচ্ছে একটা পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কোথায় যাবে, লাস্ট ইলেকট্রন কোথায় যাবে, লাস্ট ইলেকট্রন এট পি অরবিটাল। তুমি যদি এখানে ইলেকট্রন বিন্যাস করো ভাইয়া এদেরকে, তুমি দেখবা এখানে লাস্ট ইলেকট্রন কোথায় যাবে, পি অরবিটালে যাবে। যদি শেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায় তাহলে সেটা হচ্ছে পি ব্লক মৌল হবে। সো পি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, এবং শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যায় তাহলে সেটাই হচ্ছে পি ব্লক। সো এদের কিছু কমন প্রপার্টিজ আছে, আমি তোমাদেরকে একটু চলো দেখাই। বেশিরভাগ মৌলগুলা তড়িৎ ঋণাত্মক, বেশিরভাগ মৌল কি ভাই তড়িৎ ঋণাত্মক। কারা কারা আছে তুমি একটু খেয়াল করতে পারো, তোমাদেরকে একটা টেকনিক আমি মনে হয় বলছি হাইড্রোজেন বন্ধন বা তড়িৎ ঋণাত্মকতা পড়ানোর সময়। এই দেখো ভাইয়া ফঞ্জ, তুমি একটু খেয়াল করো ভাইয়া, ফঞ্জ। সো এখানে তুমি যদি খেয়াল করো, এখানে শুধু হাইড্রোজেন বাদে বাকি সবই কিন্তু মোটামুটিভাবে কি পি ব্লকের এলিমেন্ট, এবং এদের নামগুলো মনে রাখার টেকনিক মানে ভ্যালুগুলো মনে রাখার টেকনিক শিখাইছিলাম। ফ্লোরিন হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, হ্যাঁ ফ্লোরিন 4, অক্সিজেন 3.5, নাইট্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 2.5। তুমি দেখো এরা কিন্তু বেশ উচ্চ তড়িৎ ঋণাত্মক। হাইড্রোজেন কি 2.1, হাইড্রোজেন যদিও এস ব্লকের, বাট আমি এখানে বলতেছি যে জিনিসটা যে এরা কিন্তু সবাই কি উচ্চ তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ ঋণাত্মক। কারণ হচ্ছে এদের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর ডানে, মনে রাখবা এদের অবস্থান পর্যায় সারণী কি ডানে। এরা সাধারণত একাধিক যোজ্যতা প্রদর্শন করে। ওকে ডান, বুঝলাম। এদের আয়নীকরণ বিভবের মান এস ব্লকের তুলনায় বেশি। এইখানে একটা কথা একটু বলে রাখি ভাইয়া, এস ব্লক আয়নীকরণ বিভব, আয়োনাইজেশন এনার্জি ভাইয়া পি ব্লকের বেশি, মনে রাখবা পি ব্লকের বেশি কার থেকে, এস ব্লকের থেকে। পি ব্লকের বেশি কার থেকে ভাইয়া, এস ব্লকের থেকে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় এটা আসে। আচ্ছা, এবার এরা কি ধরনের বন্ধন গঠন করে আমরা কিন্তু দেখছিলাম, এস ব্লকে যারা আছে তারা কি ধরনের বন্ধন গঠন করে, আয়নিক, কারণ তারা খুব সহজে ইলেকট্রন ছাড়তে পারে, আয়ন গঠন করে। বাট এইখানে এদের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির ব্যাপার স্যাপার আছে, তারা কিন্তু খুব সহজেই ইলেকট্রন ছাড়বে না, তারা ইলেকট্রন কি করতে চাবে, শেয়ার করতে চাবে। সো এরা কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা সমযোজী যৌগ গঠন করে। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এরা সমযোজী যৌগ গঠন করে। সহজ ভাষায় পি ব্লক যারা আছে এরা হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড গঠন করে। এবং তুমি একটু রিলেট করতে পারো কিনা একটু খেয়াল করো তো, কোভালেন্ট কম্পাউন্ড কারা কারা গঠন করতো, ধাতু আর অধাতু মিলে হয়তো আয়নিক বন্ধন। তাহলে সমযোজী যৌগ কারা হবে, সমযোজী যৌগ হবে নন মেটাল, মানে সহজ ভাষায় হচ্ছে অধাতু, নন মেন্টাল। তার মানে এরা কি মেন্টাল না, হ্যাঁ তারা দায়িত্ব নিয়ে অনেক কিছু করবে না। সো নন মেন্টাল মানুষ মানে নন মেটাল মানুষ সহজ ভাষায়। সো নন মেটাল যারা আছে মানে অধাতু যারা আছে তারা কি করবে, সমযোজী বন্ধন গঠন করবে। আচ্ছা, পরে যেটা আছে এটা ইজি, এটা পর্যাবৃত্ত ধর্ম, এটা আমি আর তোমাদের এখানে বলতে চাচ্ছি না, এটা পর্যাবৃত্ত ধর্ম। একটু খেয়াল করো কি বলা হয়েছে, পরমাণুর আকার নির্দিষ্ট পর্যায় বরাবর পর্যাবৃত্ত ধর্ম চলে আসতেছে, বাম থেকে ডানের দিকে কমতে থাকবে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকবে, সিম্পল, ঠিক আছে। সো এই হচ্ছে কথাবার্তা। সো এখানে দেখার মতো বিষয় হচ্ছে আয়নাইজেশন এনার্জি পি ব্লকের বেশি এস ব্লক থেকে। তারপর এরা তড়িৎ ঋণাত্মক মৌল, মনে রাখতে হবে, এবং এরা কি ধরনের বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে। এইবার পরেরটাতে একটু খেয়াল করো, এরা রঙিন এবং বর্ণহীন উভয় যৌগ গঠন করে। এইটার মানে কি ভাইয়া, আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়ছি, পি ব্লকের ক্ষেত্রে ভাইয়া এখানে ট্রানজিশন হয়। পি ব্লকে ঘর কয়টা থাকে, মানে অরবিটাল কয়টা থাকে, 3টা থাকে। এইটা ভাইয়া স্প্লিট করতে পারে, এটা স্প্লিট করতে পারে। এটা যদিও ফিল্ডের উপর নির্ভর করে, বাট আমরা মোটামুটিভাবে নর্মালি এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিই। এইখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে 2টা। ইলেকট্রন স্প্লিট করে, আমরা ডি ব্লক কেমিস্ট্রিতে জানি যদি ইলেকট্রন এখান থেকে শক্তি নিয়ে
নিচ থেকে উপরে যায় তাহলে সেটাকে আমরা বলি শোষণ, এবং কিছুক্ষণ পর যদি শক্তি নিয়ে ছেড়ে দিয়ে সে আবার যদি চলে আসে তাহলে সেটাকে আমরা বলি শক্তি বিকিরণ। এই শোষণ বিকিরণ যদি চলতে থাকে তাহলে সেই যৌগটা হবে রঙিন। আর যদি এই শোষণ বিকিরণ না হয়, আমরা কিন্তু এটা ডি ব্লক কেমিস্ট্রিতে তোমাদেরকে পড়াইছি, যদি এই স্প্লিট হওয়ার পর শোষণ বিকিরণ না হয় তাহলে যৌগটা হবে বর্ণহীন। আর যদি শোষণ বিকিরণ হয় তাহলে হবে রঙিন। যেরকম ভাই একটু দেখান, ধরো আমি এখানে, ধরো এইখানে, ধরো আমি এরকম এরকম 4টা ইলেকট্রন নিলাম, তাহলে 4টা ইলেকট্রন কিভাবে দিব? ইলেকট্রন কোথায় আগে যাবে? নিচের শক্তি স্তরে আগে যাবে। তাহলে ইলেকট্রন নিচের শক্তি স্তরে আগে গেল হ্যাঁ, হ্যাঁ গেল, এটা গেল হ্যাঁ। ওকে, এবার তুমি যদি এইখানে এই ইলেকট্রনকে শক্তি দাও, এই ইলেকট্রনকে তুমি যদি এইখানে শক্তি দাও, ধরো এনার্জি দিতেছো, হ্যাঁ, এনার্জি দিতেছো, কি করতেছো? এদেরকে এনার্জি দিতেছো, এনার্জি ডেল্টা ই পরিমাণ এনার্জি দিতেছো। তাহলে ইলেকট্রন কি করবে? শক্তি শোষণ করে উপরে যাবে, উপরে অবশ্যই যাবে কারণ উপরে ফাঁকা আছে। তাহলে ফাঁকা শক্তি শোষণ করে গেল, কিছুক্ষণ পর সে আবার শক্তি বিকিরণ করে আইসা পড়লো। তাহলে দেখো শোষণ বিকিরণ চলতেছে, তাহলে এই ইলেকট্রনিক কাঠামো ভাইয়া রঙিন যৌগ গঠন করবে। কিন্তু যদি কখনো এমন হয়, ধরো এরকম হয়ে গেছে, 6টা হয়ে গেছে, তাহলে এইবার এখানে ইলেকট্রন কয়টা? 6টা, তাহলে এখানে অলরেডি 4টা দিয়ে দিছো, তাহলে বাকি 2টা ইলেকট্রন কোথায় হবে? এইখানে হবে, এইখানে হবে। এইবার তুমি একটু খেয়াল করো, এইখানে ইলেকট্রনকে তুমি যতই শক্তি দাও না কেন, এইখানে ইলেকট্রন শক্তি শোষণ করে উপরে আর যাইতে পারবে না, কারণ হচ্ছে উপরে 2টা ইলেকট্রনই থাকতে পারে এবং 2টা ইলেকট্রনই আছে, তাহলে নিচ থেকে একটা ইলেকট্রন উপরে যাওয়ার মতো জায়গা ফাঁকা নাই। তাহলে স্বাভাবিকভাবেই ইলেকট্রন শক্তি শোষণ করে সে আর উপরে উঠতে পারবে না এবং শক্তি বিকিরণ করে সে আর নিচেও নামতে পারবে না। তাহলে এখানে কি এই শোষণ বিকিরণ হবে না? ভাই এটা হবে না। তাহলে এখানে যৌগ কি হবে? বর্ণহীন হবে। আমি আশা করি বুঝাইতে পারছি কখন শোষণ হবে কখন বর্ণহীন হবে, এটা বোঝাটা জরুরি। ওকে, সো এটা যদিও ডি ব্লকের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, পি ব্লকের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল না, বাট আমি জাস্ট তোমাদের একটু দেখায় রাখলাম। আচ্ছা, এরপর কি বলা হয়েছে? এদের অধাতব অক্সাইডগুলো অম্লধর্মী হয়। আমরা এটা অক্সাইড প্রপার্টিজে পড়ছি, জাস্ট আমি এখানে জাস্ট বলে রাখতেছি অক্সাইড 3 ধরনের হয়, অম্লধর্মী, ক্ষারীয়, উভধর্মী। আর আছে প্রশম যেটা আছে এটা আসলে এইখানে এই টাইপের মধ্যে পড়ে না, আমরা অক্সাইডের মধ্যে এগুলো পড়াইছি। তোমরা চাইলে এটা অক্সাইড প্রপার্টিজের মধ্যে যখন ওই ইনঅর্গানিক রিঅ্যাকশনের পার্ট 2 আই গেস, পার্ট 2তে আমরা এই অক্সাইড নিয়ে বেশ পড়াশোনা করছি, একটা পুরো লেকচারই আছে এই অক্সাইড নিয়ে, সো তোমরা অবশ্যই এটা দেখবা। আচ্ছা, এবার দেখো এস ব্লক যারা ছিল এরা ছিল কিন্তু ধাতু, তাহলে এরা ছিল উত্তম বিজারক। তাহলে পি ব্লক হচ্ছে অধাতু, তাহলে এরা কি হবে? উত্তম জারক হবে। এরা কি হবে? উত্তম জারক। দেখো এখানে বলা আছে, এই দেখো জারক ধর্ম বাড়তেছে, তাহলে বিজারক ধর্ম কিতে থাকবে? বিজারক ধর্ম কিতে থাকবে? বিজারক ধর্ম কিতে থাকবে? কমতে থাকবে। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ এ মাঝে মাঝেই তুমি পাবা। কিভাবে পাবা জানো? এইভাবে বলবে, পর্যায় সারণীর আপনি ধরেন বাম থেকে, আপনি বাম থেকে ডানে যাচ্ছেন, আপনি বললেন যাচ্ছেন, এখানে কি হবে? তাহলে তোমাকে কি বলবা? তুমি বলবা ভাই জারক ধর্ম, আর আমাকে যদি বলা হয় বিজারক ধর্ম, খেয়াল রাখতে হবে দুইটা কিন্তু আলাদা আলাদা। বিজারক ধর্ম দুইটা কি সেম হবে? উত্তর হচ্ছে মোটেও না ভাই, দুইটা সেম হবে না। তাহলে জারক ধর্ম কিতে থাকবে? বাড়তে থাকবে, আর বিজারক ধর্ম কিতে থাকবে ভাই? কমতে থাকবে। কারণ হচ্ছে যারা ডান দিকে আছে তারা হচ্ছে অধাতু, তাহলে স্বাভাবিকভাবেই এদের ইলেকট্রন দান করার প্রবণতা কমতে থাকবে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়তে থাকবে। দ্যাটস ইট। সো আমি আশা করি বুঝতেছি। এটা কিন্তু এমসিকিউ এ আসে ভাইয়া, এটা কিন্তু পিরিয়ডিক প্রপার্টিজ একটা, সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি তোমাদের সাথে এখানে আলোচনা করলাম। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে ভাইয়া, এগুলো কিন্তু খুবই পেইনফুল। বামে যাব, ডানে যাব, বাড়বে কমবে, উপরে যাব, নিচে যাব, খুবই পেইনফুল। মেডিকেল এরকম প্রশ্ন আসে মাঝে মাঝে, নিচের কোনটিকে মিথ্যা বললে সত্য হবে না, এখন তুমি এটা কি অ্যান্সার দিবা? কোনটিকে মিথ্যা বললে সত্য হবে না, এখন এই জিনিসটা কিন্তু একটু পেইনফুল, ভাবার মতো বিষয়। হ্যাঁ, সো সাবধানে আর কি। সো তুমি যখন ডিল করবা কোশ্চেনের সাথে এমসিকিউ খুব সাবধানে ডিল করতে হবে। ওকে, এবার আসি হচ্ছে চালকোজেন। সো এরাও কিন্তু পি ব্লক এলিমেন্টস। সো চালকোজেন কারা কারা? চালকোজেন হচ্ছে ভাইয়া গ্রুপ 16 যারা আছে, মনে রাখবা গ্রুপ 16। গ্রুপ 16 এ কারা কারা আছে? ও এসএসসি তে পড়ে, ও এস সি তে পড়ে, ঠিক আছে? সো চালকোজেন এই ওয়ার্ডটার মানে কি এটা একটু জানতে হবে। চালকোজেন, চালকোজেন এই ওয়ার্ডটার মানে হচ্ছে ভাইয়া আকরিক উৎপন্নকারী, ঠিক আছে? চালকোজেন এই ওয়ার্ডটার মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখো, গ্রুপ 16 এ যারা যারা আছে এদেরকে চালকোজেন বলা হয়, এবং চালকোজেন হচ্ছে শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী। এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কারা ভাইয়া? মনে রাখবো ভাইয়া, হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 যারা যারা আছে, হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17।
গ্রুপ 17 কারা কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনও আছে। অ্যাস্টাটিনকে আমরা লিখি না নর্মালি, কারণ হচ্ছে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ। সো অ্যাস্টাটিন বাদ। আপাতত হ্যালোজেন, এই শব্দের অর্থটা জানা উচিত আমাদের। হ্যালোজেন মনে রাখবা, জেন মানে প্রডিউসিং, হ্যাঁ, জেন মানে হচ্ছে প্রডিউসিং। আচ্ছা, সো হ্যালোজেন হচ্ছে সল্ট প্রডিউসিং সবসময় না কিন্তু আবার, হ্যাঁ, জেন মানে কিন্তু জেনারেশনও বোঝায়, যেরকম বর্তমানে চলতেছে না জেনজি, যাই হোক। সো এটা হচ্ছে সল্ট প্রডিউসিং। সো হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সল্ট প্রডিউসিং। একটু কথা বলা আছে এখানে, এদের ভৌত অবস্থাগুলো একটু জানতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ফ্লোরিনের ভৌত অবস্থা কি ভাইয়া? গ্যাস। ক্লোরিনের ভৌত অবস্থা কি? এটাও হচ্ছে গ্যাস, ভালো করে খেয়াল রাখতে হবে। ব্রোমিন এটা হচ্ছে লিকুইড। আয়োডিন হচ্ছে সলিড। এটা খেয়াল রাখতে হবে, এদের ভৌত অবস্থাগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো খুবই সাবধানে খেয়াল রাখতে হবে। তার মানে উপর থেকে নিচের দিকে গেলে আমি যদি এখানে জিজ্ঞেস করি, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবা অবস্থার পরিবর্তন বাড়তেছে না কমতেছে, মানে অণুগুলার কাছাকাছি আসতেছে না দূরে দূরে যাচ্ছে। তুমি একটু খেয়াল করো, গ্যাস, লিকুইড কাছাকাছি, সলিড আরও কাছাকাছি। তার মানে অ্যাট্রাকশন বা আকর্ষণ কি হইতেছে ভাই? আকর্ষণ কিন্তু বাড়তেছে, খেয়াল রেখো ভাই। সো গ্রুপ 17 ক্ষেত্রে ভালো করে মনে রাখবা, উপর থেকে নিচের দিকে গেলে আকর্ষণ বাড়তে থাকে, যে আকর্ষণটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। সহজ ভাষায় আণবিক ভর বাড়তেছে তাই আকর্ষণ বাড়তেছে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বল বাড়তেছে তাই অণুগুলার ভৌত অবস্থাও কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। আরেকটা জিনিস একটু জানতে হবে এখানে, সেটা হচ্ছে আমি যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে সক্রিয়তা। মনে রাখবা ভাইয়া, সক্রিয়তাটাও খুবই ইম্পর্টেন্ট, এটা গ্রুপ 1 এর উল্টা। উপর থেকে যদি তুমি নিচের দিকে আসতে থাকো, তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি সাইজ বাড়তেছে না কমতেছে, তুমি বলবো ভাইয়া সাইজ বাড়তেছে। ভালো করে মনে রাখবা, সাইজ বাড়তেছে। তাহলে এখন আমি যদি বলি সক্রিয়তা কি হইতেছে এখানে? এদের কমতেছে। ভালো করে মনে রাখবা। তাহলে গ্রুপ 17 আমি যদি এখন জিজ্ঞেস করি সক্রিয়তার সঠিক ক্রম কীরকম হবে? সক্রিয়তার, এটা কিন্তু গ্রুপ 1 এর উল্টা, সক্রিয়তার সঠিক ক্রম। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কি হবে? তাহলে তুমি বলবো ভাই সবচেয়ে বেশি সক্রিয় হবে হচ্ছে যাদের সাইজ বড় তাদের সক্রিয়তা কম। তাহলে সক্রিয়তার সঠিক ক্রম যদি আপনি চিন্তা করেন, তাহলে ফ্লোরিনের সক্রিয়তা বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর তারপর হচ্ছে আয়োডিন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমরা যখন হ্যালোজেনকে নিয়ে ডিল করতেছি, আমাদের কিন্তু দুইটা জিনিস একটু সাবধানে খেয়াল রাখতে হচ্ছে। গ্রুপ 18তে গ্রুপ 17তে আছি আমরা এখনো, সো গ্রুপ 17তে কিছু ব্যবহার আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, স্পেশালি মেডিকেলের জন্য, আর হচ্ছে বুয়েট প্রিলির মাঝে মাঝে এগুলো আসে এমসিকিউগুলো। সো আমি এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে একটু মার্ক করে দিই। এবং ফ্লোরিনের কোথায় ব্যবহার আছে সেটা হচ্ছে ধাতুর সংযোগ, মানে আমরা ওয়েল্ডিং বলি না, একটা ধাতুর সাথে একটা ধাতুর কানেক্ট করা, হ্যাঁ, ওয়েল্ডিংয়ে আমরা বেসিক্যালি ফ্লোরিন ব্যবহার করি। তারপর হচ্ছে নিউক্লিয়ার জ্বালানি, নিউক্লিয়ার ফুয়েল হিসাবে আমরা ইউরেনিয়াম ফ্লোরাইড ব্যবহার করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর টেফলন কিন্তু আমরা অনেক ব্যবহার করি, রান্না করে প্যানের প্রলেপ, হ্যাঁ, টেফলন হচ্ছে প্যানের প্রলেপ, রান্না করে প্যানের প্রলেপ হিসেবে ব্যবহার করি টেফলন। তারপর হচ্ছে সিএফসি বা এইচসিএফসি শীতলীকারক হিসাবে ব্যবহার করা হয়, যদিও এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে বা কিছু ঝামেলা আছে, সেটা আলাদা হিসাব, বাট আমরা এটা ব্যবহার করি, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করি। সো ফ্লোরিনের এই কয়েকটা ব্যবহার আমাদের মাথায় রাখতে হবে, এই কয়েকটা ব্যবহার সবগুলাই রাখতে হবে, সবগুলাই মাথায় রাখতে হবে, বাট এগুলো একটু বেশি পরীক্ষা আসে। এখন যে জিনিসটা আমরা একটু দাগায় দিচ্ছি সেটা একটু এইখানে বলি, এই যে টুথপেস্ট বা পানিতে দাঁতের ক্ষয়ক্ষতি রোধের জন্য বেসিক্যালি ফ্লোরিন ব্যবহার করা হয়। সো এটাও একটু খেয়াল রাখতে হবে। ভাই সবই তো বলতেছেন, সবই আমাকে পড়তে হবে ভাই, এমসিকিউ এ কোনটা চলে আসবে ইউ নেভার নো, সো তোমাকে সবই জানতে হবে। তারপর হচ্ছে ক্লোরিনের ব্যবহারগুলো বেশ ইম্পর্টেন্ট, যেরকম পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এটা কিন্তু আমরা জানি। পিভিসির সংখ্যাটা আমি একটু এখানে লিখে দিই, তোমরা মনে হয় পিভিসির সংখ্যাটা জানো অনেকেই, CH2ClCl, এইটা হচ্ছে পিভিসি, হ্যাঁ, এটা হচ্ছে পিভিসি।
আচ্ছা, তারপর হচ্ছে পানি জীবাণুমুক্তকরণ। তোমরা মেবি জানো আমরা যে ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে যে জীবাণুমুক্তকরণ পানি দেখো, কিংবা যারা বিভিন্ন রকম সুইমিং পুলে যখন সাঁতার কাটো দেখবা বলে যে বেশি সাঁতার কাটবা না, সেখানে ক্লোরিন পানি আছে, তোমার চুল পড়ে যাওয়ার চান্সেস আছে, এরকম কিন্তু বলে। কারণ ওইখানে ওই পানিটাকে ডিসইনফেক্টেড করা হয় কিন্তু ইউজিং ক্লোরিন এবং ব্লিচিং পাউডার। ওকে, সো তারপর হচ্ছে শিল্পে বিরঞ্জক হিসেবে তোমরা পড়ছো ওই যে ব্লিচিং পাউডারের কি ব্যবহার ছিল, ওই সেম জিনিস কিন্তু ওইটার ভিতরে যে ক্লোরিন আছে না, তুমি যদি খেয়াল করো ক্লোরিন কিন্তু এখানেই আছে। তুমি খেয়াল করো ব্লিচিং পাউডারের সংকেত কি ছিল, CaOCl, তারপর ছিল Cl, কে ছিল, ও ছিল, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা ছিল ব্লিচিং পাউডার। হ্যাঁ, সো এই ব্লিচিং পাউডারের মধ্যে দেখো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কার ক্যারি করতেছে, তুমি দেখো এইখানে একটা ক্লোরিন আছে, এইখানে একটা ক্লোরিন আছে, তাহলে ক্লোরিন বেশ ভালো অ্যামাউন্টে এখানে আছে। সো ব্লিচিং পাউডারের যেই কাজগুলো ছিল তুমি কিন্তু চাইলেই খুব সহজে ক্লোরিনের কাজ বলতে পারবা, কারণ ম্যাক্সিমাম হচ্ছে ক্লোরিনের উপাদান। তারপর হচ্ছে এখানে শিল্পক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে HCl অ্যাসিড হিসেবে ব্যবহৃত করা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর ধাতুর পৃষ্ঠতল পরিষ্কার করতে এটাও ব্যবহার করা হয়। সো এই কয়েকটা পয়েন্ট আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ক্লোরিনের ব্যবহার চলে গেল। এবার হচ্ছে আমরা যদি আসি ব্রোমিনের ব্যবহার। ব্রোমিন তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিই, গ্যাসোলিন কার জ্বালানি, এটা তোমরা একটু বলবা। গ্যাসোলিন কার জ্বালানি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, গ্যাসোলিন কার জ্বালানি। গ্যাসোলিন একটা জ্বালানি, এটা কার জ্বালানি, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল। হ্যাঁ, গ্যাসোলিন কার জ্বালানি। ওকে, যাই হোক, সো এটা হচ্ছে ব্রোমিনের ব্যবহারগুলো। সো এখানে আগুন নির্বাপক তৈরিতে ব্যবহার করা হয়, ফায়ার এক্সটিংগুইশার বলতে পারো, অগ্নি নির্বাপক তৈরিতে ব্রোমিন ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ঔষধ শিল্পে কি বলা হয়েছে, খাদ্য সংরক্ষণে, জীবাণু প্রসার রোধে, ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে, এইটা ইম্পর্টেন্ট, ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ব্রোমিন ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আয়োডিন খুবই ইম্পর্টেন্ট। এই যে যারা মেডিকেল অ্যাডমিশন দিবা, টিংচার আয়োডিন কি? টিংচার আয়োডিন হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, পরীক্ষা কিন্তু আসে ভাইয়া, টিংচার আয়োডিন কি? একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে? তারপর এটা তোমরা মাঝে মাঝে দেখবা গ্রামাঞ্চলে না, এটা ঢাকা শহরে তুমি দেখবা অনেকের কথা বলতে গেলে তুমি দেখবা অনেকের গলায় এইখানে একটু ফুলে থাকে, এই জায়গাটায় এখানে দেখবা একটু ফোলা থাকে, অনেকের অনেক বেশি ফোলা থাকে। হ্যাঁ, সো আমরা ভাবি এটা মনে হয় কোনো একটা বড় ডিজিজ, আসলে ব্যাপারটা এমন না, একটা ডিজিজ বলতে পারো, ওয়ান টাইপ অফ ডিজিজ। এখানে বেসিক্যালি আয়োডিনের অভাবে এটা ফুলে যায়, ঠিক আছে? তখন দেখবা তোমার যদি এটা ফুলে যায়, তখন ডাক্তার তোমার বলে যে ভাই আপনাকে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খাইতে হবে, কিংবা আপনাকে একটা সময় লবণ ছিল মনে হয় পুবালি লবণ, ওটাতে প্রচুর আয়োডিন থাকতো। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে আম্মু বা আব্বু দেখতাম পুবালি লবণ খাইতে বলতো, কারণ ওটাতে আয়োডিন থাকে। যাই হোক, ওটা একটা হিস্ট্রি। আয়োডিন কীভাবে লবণে, মানে কীভাবে লবণে আসছে কিনা আয়োডিন, এটা চেক করার আবার একটা প্রসেসও আছে। ওই সময় গ্রামাঞ্চলে বেশ প্রচলিত ছিল, চাইলে এটাও দেখতে পারো। লেবু দিয়ে একটা কালার অবজার্ভ করতে হয়, তখন আয়োডিন যদি থাকে একটা কালার আসে, আয়োডিন না থাকলে আবার আরেকটা কালার আসে, তোমরা চাইলে এটা দেখতে পারো। যাই হোক, সো গলগণ্ড একটা রোগ, ওই রোগ বেসিক্যালি কারণ হচ্ছে আয়োডিন। সো তুমি যদি আয়োডিন নেও তোমার এই গলগণ্ড রোগের চিকিৎসায় কিন্তু ওই মানে এই প্রবলেমটা যেটা আছে, যদি আয়োডিন তুমি নাও তাহলে এই প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যায়। তারপর হচ্ছে ফটোগ্রাফি শিল্পে আর হচ্ছে পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণে, এইখানেও আয়োডিন আমরা ব্যবহার করি। সো আমরা আশা করি ব্যবহারগুলো বুঝতেছি, ব্যবহারগুলো আমাদের জানতে হবে। এবার হচ্ছে সিউডো হ্যালোজেন। সো সিউডো হ্যালোজেন জিনিসটা কি? এইটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, দেখো সিউডো মানে হচ্ছে মিথ্যা, মনে রাখবা, সিউডো মানে হচ্ছে ছদ্ম। বলে না আমার নাম, ওই যে গল্পকাররা যখন গল্প লেখে বলে যে আমার নাম ধরো বসির, হ্যাঁ, তখন বলে এটা ছদ্মনাম, মানে কি অ্যাকচুয়ালি তার সঠিক নামটা দেয় না। তাহলে সিউডো হ্যালোজেন মানে কি? মিথ্যা হ্যালোজেন, মানে এটা অ্যাকচুয়ালি হ্যালোজেন না, বাট ফাংশন হচ্ছে হ্যালোজেনের মতো। সো এটা হচ্ছে কি বলবো, আমি বাংলাটাই লিখি, মিথ্যা হ্যালোজেন, মিথ্যা হ্যালোজেন, মিথ্যা হ্যালোজেন, যদিও এটা সত্যি হ্যালোজেন না, সত্যি হ্যালোজেন না, মানে বাট ফাংশন হ্যালোজেনের মতোই, ফাংশন হ্যালোজেনের মতোই। তুমি যদি এখানে দেখো এটার চার্জ কত হবে, একটা নেগেটিভ চার্জ হবে, আর ফাংশন অ্যাজ সেম অ্যাজ হ্যালোজেন, ফাংশন অ্যাজ সেম অ্যাজ হ্যালোজেন, মানে এটার চার্জ হচ্ছে একটা নেগেটিভই থাকবে, একটা নেগেটিভ থাকবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের যে ফাংশনটা থাকবে এটা একদম হ্যালোজেনের মতোই থাকবে। সো এটাকে আমরা বলতেছি সিউডো হ্যালোজেন। তো ভাই সিউডো হ্যালোজেন কি আসলে এক্সিস্ট করে? হ্যাঁ ভাই এক্সিস্ট করে। তুমি দেখো, তোমাকে যদি বলি এক্সাম্পল বলি, ধরো CN-, এটা হচ্ছে সিউডো হ্যালোজেনের মতো কাজ করে, মানে হ্যালোজেনের মতো কাজ করে, বাট এটা একটা সিউডো হ্যালোজেন। তারপর ধরো থায়োসায়ানেট, SCN-, এটাও কিন্তু সিউডো হ্যালোজেন। মাঝে মাঝে এরা আবার ডাইমার আকারেও থাকে, তখন এটাকে আমরা বলা হয় সায়ানোজেন, CN2। তারপর এইখানে থাকে হচ্ছে SCN2, ঠিক আছে? সো এরা ডাইমার আকারেও থাকে, এরা হচ্ছে আমার সিউডো হ্যালোজেন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটারই জাস্ট ডাইমার আকারে আমি এটা বানাইছি। এটা হচ্ছে সায়ানাইট, এটা হচ্ছে থায়োসায়ানাইট, এটা হচ্ছে সায়ানোজেন, আর হচ্ছে থায়োসায়ানোজেন। মানে যদি ডাইমার আকারে থাকে তখন জেন বলা হয়। সো এরা হচ্ছে সিউডো হ্যালোজেন, যাদের চার্জ কিন্তু নেগেটিভই আছে এবং এরা হ্যালোজেনের মতোই কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে ইনার্ট গ্যাস।
ইনার্ট গ্যাস কোন গ্রুপ? ইনার্ট গ্যাস হচ্ছে ভাই গ্রুপ 18। ইনার্ট গ্যাস হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18। গ্রুপ 18 এর আর কি নাম আছে? ইনার্ট গ্যাস একটা তো নাম দেখছই, আর একটা নাম হচ্ছে নোবেল গ্যাস, আর একটা নাম কি আছে? অভিজাত গ্যাস। অভিজাত গ্যাস। হ্যাঁ, এরা কি মোস্ট স্টেবল, এরা কিন্তু বেশ স্টেবল, মোস্ট স্টেবল। কম্পাউন্ড শুধুমাত্র কার পাওয়া যায়? তুমি যদি চিন্তা করো, কম্পাউন্ড বা যৌগ পাওয়া যায় শুধুমাত্র জেননের। কম্পাউন্ড পাওয়া যায়, কম্পাউন্ড আসলে জেনন বলা ঠিক না, আর্গনেরও কম্পাউন্ড পাওয়া যায়। আর্গনের ওই যে ক্ল্যাথ্রেট বা কেইস কম্পাউন্ড বলে, আর্গন আর হচ্ছে জেনন। মোস্টলি পাওয়া যায় হচ্ছে জেননের, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে জেননের। আর্গনের ক্ল্যাথ্রেট বা কেইস কম্পাউন্ড পাওয়া যায়, আর জেননের সবচেয়ে বেশি পাওয়া যায়। যেরকম জেনন ফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, মানে জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন অক্সিফ্লোরাইড, জেনন অক্সিটেট্রাফ্লোরাইড, এরকম কিছু কম্পাউন্ড কিন্তু পাওয়া যায় জেননের। সো এরা হচ্ছে ইনার্ট গ্যাস, এরা বেশ স্টেবল। কেমিস্ট্রির বন্ধন বা কেমিক্যাল বন্ধনের বেসিক পার্টি কিন্তু এই মানুষকে ঘিরে আমরা সবাই নিষ্ক্রিয় হইতে চাই, এটা ভালো করে মনে রাখবা। কিন্তু যদিও কথাটা সিগনিফিকেন্স খুবই কম, বাট এটা আসলেই মানে মানার মতো। আমরা কেমিস্ট্রিতে যে বন্ধন করি আমরা সবাই প্রথমে অ্যাক্টিভেট হয়ে বন্ধন গঠন করি, তারপর হয়ে যায় কি নিষ্ক্রিয়। সো কেমিস্ট্রির এই কথাটা কিন্তু মনে রাখবা, আমরা বন্ধন গঠন করার পরে হয়ে যায় নিষ্ক্রিয়। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আমরা বন্ধন গঠন করার জন্য সক্রিয় হই কিন্তু গঠন করার পরে হয়ে যায় নিষ্ক্রিয়। সো এটা তুমি তোমার পার্সোনাল লাইফের সাথে রিলেট করতে পারবা। তুমি একটা প্ল্যান করে আগাবা, দেখবা তোমার একটা গোল অ্যাচিভ হবে, আফটার দ্যাট তুমি দেখবা ওই অ্যাচিভমেন্টের পরে তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে। সো এটা আসলে একটু মানে বেদনাদায়কই আর কি। যাই হোক, সো আমরা এখানেও কিছু ব্যবহার দেখব, যেরকম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কোথায় ব্যবহার করা হয় আমি একটু বলে যাই। এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসে। যেরকম হিলিয়াম হচ্ছে ডুবুরির শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত হয়। ওই যে যারা ডুবুরিতে একদম সাগরের নিচে নামে, হ্যাঁ, তারা কোথায় যায়, কারা কোন গ্যাস ইউজ করে? হিলিয়াম গ্যাস ইউজ করে। তারপর উড়োজাহাজ বা বেলুনে, মানে বিভিন্ন জায়গায় বেলুনে বেসিক্যালি হচ্ছে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নিয়ন বাতিতে আমরা ওই যে বলি না নিয়ন আলুর রাস্তায়, হ্যাঁ, একটা গানও আছে মনে হয়। সো ওই নিয়ন আলুর রাস্তায় কিন্তু যে বাতিতে যেই এলিমেন্টটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নিয়ন। তারপর হচ্ছে আলোকসজ্জায় বিভিন্ন আলোকসজ্জায় এগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রেকটিফায়ার, ভোল্ট মিটার এবং রেকটিফায়ারে। রেকটিফায়ার হচ্ছে যেগুলা কারেন্টকে একমুখী করে ফেলে, মনে রাখবা। এসি কারেন্টকে যদি ডিসিতে কনভার্ট করে সেটা হচ্ছে রেকটিফায়ার করে। যাই হোক, সো এই হচ্ছে তোমার নিয়নের কাজ। তারপর হচ্ছে আর্গন হচ্ছে বেসিক্যালি তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। গাইগার মোলার কাউন্টার নামে একটা যন্ত্র আছে যেটা দিয়ে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। এই যে গাইগার মোলার কাউন্টার। সো গাইগার মোলার কাউন্টারে কোন উপাদান ব্যবহার করা হয় এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, মনে রাখবা। এটা হচ্ছে ভাইয়া আর্গন। তারপর হচ্ছে ফটোগ্রাফিক কি আছে? ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে হচ্ছে ব্যবহার করা হয় ক্রিপ্টন এবং জেনন। আর লাস্টে হচ্ছে রেডন, তো তোমরা জানোই ক্যান্সার চিকিৎসায় রেডন বেসিক্যালি ব্যবহার করা হয়। এবং রেডিওথেরাপিতে ওই যে যারা যখন বিভিন্ন রকম ক্যান্সার হয়, আল্লাহ মাফ করুক, সো যখন বিভিন্ন রকম ক্যান্সার হয় তখন মানুষের ট্রিটমেন্ট পারপাসে কিন্তু এই রেডিওথেরাপিগুলো নেওয়া হয়। ঠিক আছে, যাই হোক, সো এখানে আমরা ব্যবহারগুলো মাথায় রাখবো। এইবার হচ্ছে অপধাতু। সো অপধাতু হচ্ছে যারা ধাতু এবং অধাতুর মাঝে ব্যারিয়ার হিসেবে কাজ করে, মনে রাখবা। ধাতু এবং অধাতুর মাঝখানে একটা বাউন্ডারি বলতে পারো, সত্য আর অসত্যের মাঝে একটা বাউন্ডারি, ঠিক আছে। সো ওইরকম ধাতু এবং অধাতুর মাঝে একটা বাউন্ডারি, এরা হচ্ছে অপধাতু। এইখানে এদেরকে আমরা সেমি মেটাল বলি, হচ্ছে সেমি মেটাল। অনেকে আবার সেমি মেটাল বলে না, তারা বলে না ভাই আমরা সেমি মেটাল বলবো না, আমরা বলবো মেটাল ওয়ার্স। সমস্যা নাই, যাই বলো একই জিনিস, মেটাল ওয়ার্স। সো এদের এই দুইটা নামই হয়, সেমি মেটাল বা মেটাল ওয়ার্স, যাই বলো দুইটা নামই হয়। সো এদেরকে আমরা সেমি মেটালও বলি, আবার অনেক সময় মেটাল ওয়ার্সও বলি। কারা কারা আছে এমসিকিউ আসে, সেটা হচ্ছে বোরন, সিলিকন। আমরা কিন্তু একদম ইন্ট্রোতে এগুলো শিখাইছিলাম, বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, এরকম একটা কিছু শিখাইছিলাম। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, তারপর হচ্ছে টেলুরিয়াম। এই হচ্ছে 6টা, 2, 4, 6, হ্যাঁ, এই হচ্ছে 6টা ভাইয়া। এই 6টা হচ্ছে অপধাতুর মতো কাজ করে। অপধাতু কেন বলি, মানে ব্রিজ কেন বলতেছিলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো আমি তোমাদের বুঝাইতে পারবো। দেখো এই পাশে এই লাইনে যারা আছে, এটা আই গেস কালো করে দিই। এই পাশে এই লাইনে যারা আছে তারা কি ভাইয়া বলো তো? এই পাশে যারা আছে এরা হচ্ছে নন মেটাল, মানে ডান দিকে আছে, মানে অধাতু। আর এই যে এই দিক থেকে
এই দিক থেকে যারা আছে, এই দিক থেকে যারা আছে, এর এই পাশে যারা আছে, এরা কি হিসাবে আছে ভাইয়া? এরা কি হিসাবে আছে? এরা কি হিসাবে আছে? এই পাশে এই লাইনটুকুদের ভিতরে যারা যারা আছে এরা হচ্ছে অপধাতু, এর উপরে যারা আছে এরাও ধাতু, এই দিকে যারা আছে সবই হচ্ছে ধাতু। তারপরে তারা কি একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে। সো এই দেখো এই রেড কালারের সেই লাইনটা দেখানো হয়েছে যে ভাই আমি ধাতু আর অধাতুর মাঝে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছি। এটাই বেসিক্যালি হচ্ছে অপধাতু। তার মধ্যে মেটালিক প্রপার্টিজও আছে এবং নন মেটালিক প্রপার্টিজও কিন্তু এক্সিস্ট করে। ঠিক আছে, মেটালিক প্রপার্টিজও আছে এবং কি নন মেটালিক প্রপার্টিজও আছে। সো এই হচ্ছে কথাবার্তা। এবার হচ্ছে ডি ব্লক। আমরা ডি ব্লক যদিও অনেক পড়ছি, জাস্ট একটু বলি ডি ব্লকে কারা কারা আছে। আমাদের ডি ব্লকের পিরিয়ড 4টা বেশি ইম্পর্টেন্ট। পিরিয়ড 4টা বেশি ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে বাট পিরিয়ড 4টা একটু বেশি ইম্পর্টেন্ট। কারা কারা আছে? এখানে আছে হচ্ছে স্কিন, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম, মেখে, ফের, কবে, নিকা, করতে, যাবা। ঠিক আছে, এই যে দেখো আমি এটা ছন্দের মাধ্যমে এটা শিখে ফেলাম। আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়বো তখন দেখবা তোমাদেরকে এই ছন্দের মাধ্যমে আমি তোমাদেরকে এই পুরো জিনিসটা শিখাইছি। তোমরা যদি ওটা একটু ফলো করো দেখবা এই পুরো ছন্দের মাধ্যমে এই জিনিসটা আমি তোমাদের পড়ায় ফেলছি ওইখানে। ঠিক আছে, এবং এদের যা যা প্রপার্টিজ আছে বিলিভ করো সব প্রপার্টিজ ওখানে বেশ ভালো একদম ডিটেলসে পড়ানো হচ্ছে। ঠিক আছে, সো পিরিয়ড 4টা আমাদের লাগবে। পিরিয়ড 4টা বেশ ইম্পর্টেন্ট। ডি ব্লকের মধ্যে এরা সবাই হচ্ছে মেটাল, মনে রাখবা এরা সবাই হচ্ছে মেটাল। তারপর এইখানে আবার অবস্থান্তর মৌল আছে, অবস্থান্তর মৌল আছে। যখনই মনে রাখবা ভাইয়া অবস্থান্তর মৌল চলে আসবে, ভালো করে মনে রাখবা অবস্থান্তর মৌল চলে আসা মানেই হচ্ছে এইখানে তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যখনই অবস্থান্তর মৌল চলে আসবে তখন তোমাকে আরও কিছু এক্সট্রা জিনিস চিন্তা করতে হবে, যেরকম পরিবর্তনশীল জারণ মান, মানে অবস্থান্তর মৌলের যা যা ছিল পরিবর্তনশীল জারণ, পরিবর্তনশীল জারণ মান, তারপর হচ্ছে তোমার রঙিন যৌগ, এগুলো দেখবা এখানে আছে। আমি জাস্ট হালকা পাতলা একটু আইডিয়া দিয়ে যাবো কারণ এগুলো আমরা ডি ব্লকের ওই জায়গায় সব পড়ছি। তারপর হচ্ছে প্রভাবক ধর্ম, প্রভাবক ধর্ম, তারপর হচ্ছে চুম্বক ধর্ম, হ্যাঁ এগুলো থাকবে। তারপর আরেকটা থাকবে সেটা হচ্ছে জটিল যৌগ। ঠিক আছে, আরেকটা কি থাকবে ভাইয়া? জটিল জটিল যৌগ। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। সো এই হচ্ছে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো। যখনই তুমি অবস্থান্তর মৌল দেখবা ভাই এই 5টা বৈশিষ্ট্য চলে আসবে। দ্যাট মিনস ডি ব্লকের মধ্যে এই 5টা বৈশিষ্ট্য থাকাটা কি নর্মাল। সো আমরা কিন্তু এগুলো খুব বেশি আলাপ আলোচনা করব না কারণ আমরা এগুলো ডি ব্লক কেমিস্ট্রির মধ্যে খুব ডিটেলসে আলাপ আলোচনা করছি। সো চলো আগে বৈশিষ্ট্যগুলো বলাই আছে। এরা সবাই ধাতু, দেখো বলা আছে ফার্স্টে বৈশিষ্ট্য চলে আসছে। আচ্ছা, এইবার এদের আয়নীকরণ বিভবের মানটা একটু খেয়াল রাখবা। এদের আয়নীকরণ বিভবের মানটা এস ব্লকের মানের চেয়েও বেশি। তাহলে আইই তুমি যদি চিন্তা করো তাহলে এস ব্লক, তারপর হচ্ছে ডি ব্লক, তারপর হচ্ছে পি ব্লক। একটু ভালো করে খেয়াল রাখবো ভাইয়া, এস ব্লকের থেকে ডি ব্লকেরটা বেশি আর পি ব্লকের থেকে ডি ব্লকেরটা কম। ভালো করে মনে রাখবা ভাইয়া, এস ব্লকের থেকে ডি ব্লকের বেশি, ভালো করে মনে রাখবা, আর পি ব্লকের থেকে ডি ব্লকের মান কম। পি ব্লকের থেকে ডি ব্লকের মান কম। সো আয়নাইজেশন এনার্জির একটা সিরিয়াল কিন্তু এখানে দেখে দিচ্ছি। যেহেতু ধাতু তাহলে এরা তাপ ও বিদ্যুতের কি হবে? উত্তম পরিবাহী হবে। আয়নীকরণ বিভবের মান এস ব্লক অপেক্ষা বেশি, এই যে দেখো লেখা আছে, কিন্তু পি ব্লক অপেক্ষা কি আছে? কম আছে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে ভাই এইখানে লেখা আছে। ওকে, রঙিন যৌগ এটা আমরা অলরেডি জানি। পরিবর্তনশীল জারণ মান থাকবে এরপরে। তারপর প্যারাচুম্বক, এটাও আমরা অলরেডি জানি। তারপর কি? প্রভাবক হিসেবে কাজ করবে। এক্সাম্পলটা এখানে তোমরা মেবি দেখছো এই বিক্রিয়াগুলা অ্যালকিনের সাথে। আমি একটু ফ্লোচার্টটা এখানে লিখি। ধরো আমি যদি এখানে লিখি, এগুলো আমি এখানে কেন বলতে চাচ্ছি না ভাই, কারণ আমরা এইখানে এইটা আলাপ আলোচনা অলরেডি ডি ব্লক কেমিস্ট্রিতে এগুলো সব করছে। অ্যালকিনের সাথে হাইড্রোজেন, মনে করে দেখো এইখানে নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিলে এখানে হয়ে যেত অ্যালকেন। মনে আছে তোমাদের এই বিক্রিয়াটা? মনে থাকার কথা। আমরা 9-10-এ হাইড্রোজেন সংযোজন নামে একটা বিক্রিয়া পড়ছিলাম, মনে থাকার কথা। সো হাইড্রোজেন সংযোজনের ওই বিক্রিয়াটা আমি এখানে লিখছি। এইখানে দেখো তুমি ভাইয়া প্রভাবক হিসেবে কাকে ইউজ করছো, দেখো তো ভাইয়া এটা কি? ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে প্রভাবক। কাকে ইউজ করছো? এখানে নিকেল কি ইউজ করছো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ডি ব্লক এলিমেন্ট আছে তারা সবাই কি হবে? তারা সবাই কিন্তু প্রভাবক হিসেবে কাজ করবে। ওকে, সো এফ ব্লক সম্পর্কে যদি বলি, এফ ব্লকের অবস্থানটা আমি তোমাদেরকে একটু দেখাই। অবস্থানটা জানাটা খুবই জরুরি। এদের অবস্থানটা হচ্ছে এইখানে, এই যে এইখানে। লাল কলমে দেখে, লাল কলমে, লাল। এদের অবস্থানটা হচ্ছে এইখানে। তাহলে এখানে তুমি কয় নাম্বার গ্রুপে তাকে পাচ্ছ? কয় নাম্বার গ্রুপে পাচ্ছ ভাই? গ্রুপ 3-তে পাচ্ছ। তাহলে এফ ব্লকের কোন জারণ মানটা সবচেয়ে বেশি স্টেবল হবে? তুমি বলবো ভাইয়া এফ ব্লকের +3 যে জারণ মানটা আছে এটা সবচেয়ে বেশি স্টেবল হবে। +3 সবচেয়ে বেশি কি হবে? স্টেবল হবে। মনে রাখবো ভাইয়া, এফ ব্লকের সবচেয়ে বেশি স্টেবল হবে হচ্ছে
3 জারণ মানটা, এটা ভালো করে মনে রাখবা। কেন? তুমি তোমার অলরেডি লজিক জানো, কারণ এটা গ্রুপ 3 এর এলিমেন্ট, তাহলে স্বাভাবিকভাবেই এরা +1 এরা +2 তাহলে এরা +3 হবে, তাই না জিনিসটা লজিক্যালি? সো এরা +3 সবচেয়ে বেশি স্টেবল। আর এফ ব্লক কাদেরকে বলে এটাও তো আমরা জানি অলরেডি। এফ ব্লক কাদেরকে বলে? যদি আমার ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্ট ইলেকট্রন এট কি হবে? এফ অরবিটাল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? এফ ব্লক বলবো। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এফ ব্লকের আরও কিছু নাম আছে ভাইয়া, এদেরকে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল। আন্ত অবস্থান্তর মৌল। এরাও সবাই কি ভাইয়া? এরা সবাই কি? এরা সবাই কি ধাতু? এরাও ধাতু, এরাও ধাতু। এবং এদের আরেকটা নাম আছে ভাইয়া, এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। এদেরকে কি বলা হয়? বিরল মৃত্তিকা ধাতু। বিরল মৃত্তিকা ধাতু। সো এই কয়েকটা পয়েন্ট আমার একটু মনে রাখতে হবে যখন আমি এফ ব্লক নিয়ে চিন্তা করব, যে শেষ ইলেকট্রন ভাই এফ অরবিটালে থাকবে, আন্ত অবস্থান্তর মৌল, ধাতু, এবং তার সবচেয়ে বেশি স্টেবল জারণ মান। লিখে রাখি এটা, ভুলে যাব। স্টেবল অক্সিডেশন স্টেট। স্টেবল অক্সিডেশন স্টেট মানে স্থিতিশীল জারণ মান কত ভাইয়া? +3। স্থিতিশীল জারণ মান কত ভাইয়া? +3। সো এটা আমরা খেয়াল রাখবো। এফ ব্লকের কিছু ছোটখাটো বৈশিষ্ট্য দেওয়া আছে, খুবই দেওয়া আছে। দেখো এখানে এফ ব্লক তড়িৎ ধনাত্মক, ভারী ধাতু, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, মার্ক করে দিই। এরা ভারী ধাতু, অত্যন্ত সক্রিয় ভারী ধাতু। তারপর হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখা যায়। তারপর হচ্ছে এদের মধ্যে জটিল যৌগ গঠন করার প্রবণতা, কারণ আন্ত অবস্থান্তর মৌল এরাও। তারপর হচ্ছে এরা বেশিরভাগই তেজস্ক্রিয় মৌল। এটা মাঝে মাঝে আসে ভাইয়া, তেজস্ক্রিয় মৌল কোন ব্লকের? তেজস্ক্রিয় মৌল কোন ব্লকের? এটা মাঝে মাঝে কিন্তু আসে, তেজস্ক্রিয় মৌল কোন ব্লকের? এদের জটিল যৌগ কি হয়? রঙিন। দ্যাটস ইট। সো এই হচ্ছে মোটামুটিভাবে এফ ব্লকের বৈশিষ্ট্য। আমি আশা করি সবাই সবগুলা ব্লকের কিছু কিছু বৈশিষ্ট্য দেখাইতে পারছি। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।